এটা একটু ঘুরে দেন এদিকে। সাবির 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 সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে সবাইকে। আমাকে শোনা যায় কিনা একটু বলবেন, আর সবাই কেমন আছেন আমাকে একটু জানাবেন। হ্যাঁ, অনেকদিন পর আবার আপনাদের সামনে চলে আসছি। হ্যাঁ, সালাম জানিয়েছেন আমাদের চৌধুরী মুস্তাক স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমার স্যার ক্লাসটি শেয়ার করবেন প্লিজ। আচ্ছা, সানজিদা ফতুল, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ধূপধাপ ঠিক আছে, ওকে ঠিক আছে। হ্যাঁ, জামিল জাহরা চৌধ, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করব। তার আগে সবাইকে বলে রাখছি, সবাই ক্লাসটি একটু শেয়ার দিবেন। হ্যাঁ, সবাইকে বলছি ক্লাসটি একটু শেয়ার দিবেন। যে যার জায়গা থেকে ক্লাসটি শেয়ার করবেন সবাই, ঠিক আছে? আমরা কিছু প্রশ্ন নিয়ে আসছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান সময়ের ইন্টারন্যাশনালের। যে প্রশ্নগুলো আমরা সলভ করব, মানে ডিপলি সলভ করব, ঠিক আছে? তো সবাই আমরা ক্লাসটা শেয়ার দিব, সবাই শেয়ার দিব, ঠিক আছে? সবাই ক্লাসটি আমরা শেয়ার দিব। দেখেন, আচ্ছা দেখেন, 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন, ঠিক আছে? হ্যাঁ, 1 নাম্বার প্রশ্ন দেখেন, বলা হচ্ছে লেক কোন দেশের মুদ্রা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, লেক কোন দেশের মুদ্রা? লেক কোন দেশের মুদ্রা? দ্রুত অ্যান্সার করবেন সবাই, সবাই দ্রুত অ্যান্সার করবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, সবাই দ্রুত অ্যান্সার করবেন। হ্যাঁ, আফসানা মিমি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। হ্যাঁ, নীল আকাশের পরি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সিনথিয়া ইসলাম সুরভি, ওয়ালাইকুম আসসালাম ভাই। নাজমুল কবির, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, পৌলমী পূজা, হ্যাঁ নমস্কার ভাই। হ্যাঁ, নূর আলম, হ্যাঁ নূর আলম, এই তো সে আমার স্টুডেন্ট, সে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ছে এখন। ভালো আছো ভাই, কেমন আছো বলো একটু আমাকে। হ্যাঁ ঠিক আছে। জোসনা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শাহিন আলম, ওয়ালাইকুম আসসালাম ভাই। নাসরিন নাহার নার্গিস, হ্যাঁ। আচ্ছা, খুব দ্রুত অ্যান্সার করবেন সবাই, যে লেক কোন দেশের মুদ্রা? দেখেন, লেক কোন দেশের মুদ্রা? একটু দ্রুত অ্যান্সার করেন সবাই প্লিজ, দ্রুত অ্যান্সার করেন।
হ্যাঁ, নুর আলমের সাথে আরেকটা মিল আছে আমার। সেও ইতিহাস স্টুডেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। শাহাদত রাকিব এই যে চলে আসছে চট্টগ্রাম থেকে। ওয়ালাইকুম আসসালাম ভাই। দ্রুত অ্যান্সার করবেন, লেক কোন দেশের মুদ্রা? দ্রুত অ্যান্সার করেন, লেক। হ্যাঁ, শাহাদত রাকিব, ভালো আছি ভাই। ঠিক আছে, ভালো আছি আমি, আলহামদুলিল্লাহ। নাসরিন কবির, ওয়ালাইকুম সালাম, এতে চলে আসছে সবাই। দেখেন, লেক কোন দেশের মুদ্রা, দ্রুত অ্যান্সার করবেন। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকের 20টা প্রশ্নের সলভ দিব। এই 20টা প্রশ্ন থেকে মিনিমাম 200 প্রশ্ন করবো আজকে। 200 প্রশ্ন আপনাদেরকে শিখাবো, এই 20টা প্রশ্ন থেকে 200 প্রশ্ন শিখাবো, এবং খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, বর্তমান সময়ের খুবই আলোচিত এবং খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই। হ্যাঁ, শিপ্রা, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, নীল আকাশের তারা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে। সিনথিয়া, সিনথিয়া আলবেনিয়া। হ্যাঁ, রাবিয়া খাতুন, ওয়ালাইকুম আসসালাম। দ্রুত অ্যান্সার করেন। একজন অ্যান্সার করেছেন হচ্ছে আলবেনিয়া, একজন অ্যান্সার করেছেন আলবেনিয়া। ঠিক আছে, একজন অ্যান্সার করেছেন কি, আলবেনিয়া। হ্যাঁ, আলবেনিয়া। দ্রুত অ্যান্সার করেন। হিমেল হাসান, সনেট। হ্যাঁ, এই তো সনেট, আলবেনিয়া। তিশা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সিনথিয়া ইসলাম সুরভি, লেক, আলবেনিয়া। হুম, হ্যাঁ, পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। শুক্রবার বিকেল 3টা থেকে 4:30, সকালের জায়গায় সকাল 9টার জায়গায় 10টা থেকে 11:30 হওয়ার কথা ছিল, সেখানে হচ্ছে 3টা থেকে 4:30। ওকে। হ্যাঁ, রণবীর মিত্র, রুদ্র। হ্যাঁ, একের এ, নীল আকাশী, আলবেনিয়া। সানজিদা পুতুল, আলবেনিয়া। হ্যাঁ, ঠিক আছে। নাজমুল কবির, আলবেনিয়া। হ্যাঁ, রেজওয়ান হোসেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নীল আকাশের পুরী, আলবেনিয়া। রুফ, আলবেনিয়া। সেতু সরকার, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, ঠিক আছে। বিল্লাল হোসেন আইউ, আলবেনিয়া, থ্যাংক ইউ। অনামিকা তাবাসসুম আখি, ওয়ালাইকুম আসসালাম। নাসিয়া সুলতান, একের ক, থ্যাংক ইউ। দেখেন, বলা হচ্ছে লেক একটা মুদ্রা, এই মুদ্রাটা হচ্ছে আলবেনিয়ার, এই মুদ্রা হচ্ছে আলবেনিয়ার। ঠিক আছে, লেক হচ্ছে আলবেনিয়ার মুদ্রা, লেক হচ্ছে আলবেনিয়ার মুদ্রা। দেখেন, আলবেনিয়ার মুদ্রা। এরপর দেখেন পরে যে 3টা দেশ আছে, কসোভা, ইতালি এবং অ্যান্ডোরা, এই 3টাও ইউরোপের দেশ। এই 3টা দেশের মুদ্রা হচ্ছে ইউরো। আমাদের বর্তমান খুবই আলোচিত মুদ্রা হচ্ছে ইউরো। দেখেন, এই যে কসোভা, ইতালি এবং অ্যান্ডোরা, এখানে কসোভা, অ্যান্ডোরা ইউরোপীয় ইউনিয়নের দেশ নয়, কিন্তু তারা তাদের মুদ্রা হিসেবে ইউরোকে ব্যবহার করে। দেখেন, একটা প্রশ্ন জেনে রাখেন যে এই ইতালি ইউরোপীয় ইউনিয়নের দেশ, ইউ এর সদস্য দেশ। ইউ মানে ইউরোপীয় ইউনিয়ন। ঠিক আছে, ইউরোপীয় ইউনিয়ন। তো বলা হচ্ছে এই ইউ কিন্তু একসময় বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ছিল। ইউ কিন্তু বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ছিল, কিন্তু বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হচ্ছে আরসিইপি। আরসিইপি এটা বর্তমান বিশ্বের সব থেকে বড় অর্থনৈতিক জোট, সব থেকে বড় অর্থনৈতিক জোট। দেখেন, একটু এদিকে মনোযোগ দেন। অর্থনৈতিক জোট ইউ হচ্ছে একসময় পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক জোট থাকলেও বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হচ্ছে আরসিইপি। ইউরোপীয় ইউনিয়নের একটা অর্থনৈতিক সংগঠন বা অর্থনৈতিক জোটের নাম হচ্ছে কিন্তু ইইউ, মানে সরি, ইউরোপের বৃহত্তর যে ইউরোপ মহাদেশ রয়েছে, ইউরোপ মহাদেশের একটা অর্থনৈতিক জোটের নাম হচ্ছে ইইউ। ঠিক আছে, ম্যাস্ট্রিট চুক্তির মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠা হয়। ম্যাস্ট্রিট হচ্ছে নেদারল্যান্ডের একটা বিখ্যাত শহর। 1992 সালে ম্যাস্ট্রিট চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মধ্য দিয়ে 1993 সালে এই ইইউ বা ইউরোপীয় ইউনিয়ন যাত্রা শুরু করে। ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়ন যাত্রা শুরু করে। একটু দেখেন, মনোযোগ দেন। ইউরোপীয় ইউনিয়ন যাত্রা শুরু করে ম্যাস্ট্রিট চুক্তির মধ্য দিয়ে। 1992 সালে ম্যাস্ট্রিট চুক্তি হলে 1993 সালে ওই ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে প্রতিষ্ঠা হয়। তো এই ইউরোপীয় ইউনিয়নের বর্তমান যে সদস্য দেশ, বর্তমান ইউ এর সদস্য দেশ, বর্তমান ইউ এর সদস্য দেশ, সদস্য দেশ, সদস্য দেশ কিন্তু হচ্ছে 27টি। কয়টি? 27টি। দেখেন, ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য দেশ হচ্ছে 27টি। এই 27টি দেশের মধ্যে বর্তমানে 21টি দেশ, 21টি দেশ ইউরোপীয় ইউনিয়নের একক যে মুদ্রা ইউরো, ওই ইউরো চালু করেছে। সর্বশেষ বুলগেরিয়া, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, বুলগেরিয়া, এই বুলগেরিয়া 21তম দেশ হিসেবে, 21তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করেছে। ইউরো মুদ্রা চালু করেছে। দেখেন, এই ইউরোপীয় ইউনিয়নের
21তম দেশ হিসেবে সর্বশেষ পহেলা জানুয়ারি 2026 এই 21তম দেশ হিসেবে বুলগেরিয়া কিন্তু হচ্ছে ইউরো মুদ্রা চালু করেছে। তাহলে আবারও দেখেন আমি বলছি যে কসোভা এবং হচ্ছে অ্যান্ডোরা দুইটা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ নয়, কিন্তু তারপরেও তারা কি করে, এই ইউরো মুদ্রা কিন্তু তারা গ্রহণ করেছে, অর্থাৎ তাদের মুদ্রার নাম হচ্ছে ইউরো। আবার ইতালি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ, তাদের মুদ্রার নাম হচ্ছে ইউরো। ইউরোটা কি, আবারও বলছি, ইউরোপীয় ইউনিয়নের যে একক মুদ্রা রয়েছে ওই একক মুদ্রার নামই কিন্তু হচ্ছে ইউরো। এই ইউরো মুদ্রা চালু হয় কিন্তু 1999 সালে। ইউরো মুদ্রা চালু হয় কত সালে? 1999 সালে। এই ইউরো মুদ্রা বর্তমান ইউরোপীয় ইউনিয়নের যে 27টি দেশ রয়েছে এই 27টি দেশের মধ্যে 21টি দেশ ইউরো গ্রহণ করেছে, অর্থাৎ ইউরো মুদ্রা গ্রহণ করেছে। সর্বশেষ যে দেশটা ইউরো মুদ্রা চালু করেছে ওই দেশটার নাম হচ্ছে বুলগেরিয়া। অর্থাৎ সর্বশেষ যে ইউরো মুদ্রা চালু করলো ওই দেশটার নাম কিন্তু হচ্ছে বুলগেরিয়া। এখন প্রশ্ন আসতে পারে যে বুলগেরিয়া কততম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে? 21তম দেশ। আবার কত তারিখে ইউরো মুদ্রা বুলগেরিয়া চালু করেছে, বা ইউরোপীয় ইউনিয়নের এই যে দেশটা বুলগেরিয়া কত তারিখে ইউরো মুদ্রা গ্রহণ করেছে বা চালু করেছে বা কার্যকর হয়েছে কত তারিখে? 1 জানুয়ারি 2026 সালে। ঠিক আছে, ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, শাহরিয়ার শাহ আলম বলছে আরসিইপি। আরসিইপি এর পূর্ণরূপ হচ্ছে রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ। রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ, আরসিইপি। এটা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট। ঠিক আছে, হ্যাঁ, নীল আকাশের তারা, বোঝা গেছে? আরসিইপি, আরসিইপি বোঝা গেছে, রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ। শাহাদত রাকিব, থ্যাংক ইউ। হ্যাঁ, হালিমা শিমু, ঠিক আছে। নুরুল আফসার আল মামুন, ওয়ালাইকুম আসসালাম। খুরশেদ আলম স্যার, হ্যাঁ, পাশের রুম থেকে ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আরসিইপি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ফাতেমাতুজ জোহরা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, সেতু সরকার, থ্যাংক ইউ। হ্যাঁ, সাকিবুন্নার আফসানা, হ্যাঁ, ধন্যবাদ ভাই। আচ্ছা, তাহলে এই পর্যন্ত বোঝা গেছে না? দেখেন, তাহলে এই পর্যন্ত তো বোঝা গেছে, তাই না? দেখেন, কমেন্টস পড়েছি, রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ, থ্যাংক ইউ। সাদত হোসেন রাকিব, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, হ্যাঁ, এই তো নাজমুল কবির, ধন্যবাদ। তাহলে দেখেন, ইউরো মুদ্রা বর্তমানে চালু রয়েছে 21টি দেশের, সর্বশেষ বুলগেরিয়া। এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনাদের যদি আমি প্রশ্ন করি, আপনাদের যদি আমি প্রশ্ন করি আপনাদের যদি আমি প্রশ্ন করি তাহলে দেখেন, এই যে ইউরো মুদ্রা চালু হইল, এই ইউরো মুদ্রার জনক, ইউরো মুদ্রার জনক, দেখেন, ইউরো মুদ্রার জনক কিন্তু হচ্ছে রবার্ট মুন্ডেল। রবার্ট মুন্ডেল, তাকে ইউরো মুদ্রার জনক বলা হয়। ঠিক আছে, তাকে ইউরো মুদ্রার জনক বলা হয়ে থাকে। তাকে কি বলা হয়ে থাকে? ইউরো মুদ্রার জনক বলা হয়ে থাকে। তাহলে দেখেন, 1 নম্বর প্রশ্ন থেকে আমরা কি শিখলাম? যে লেক কোন দেশের মুদ্রা? আলবেনিয়া। ওকে, ঠিক আছে, আলবেনিয়া। আর এই যে বাকি 3টা দেশ রয়েছে, এই 3টা দেশের মুদ্রার নাম কি? ইউরো। ইউরো নিয়ে আমরা আলোচনা যা করেছি, ইনশাল্লাহ এইখান থেকে প্রশ্ন কমন পাবো। এইখান থেকে আমরা প্রশ্ন কমন পাবো। হ্যাঁ, খুরশেদ স্যার সবসময় পাশের রুমে থাকে, কারণ আর এই রুমে জায়গা হয় না। ঠিক আছে, ওকে, আমরা ক্লাসটা সবাই শেয়ার দিব, কেমন? আমরা ক্লাসটা সবাই শেয়ার দিব, কাইন্ডলি সবাই শেয়ার দিব। এরপরে দেখেন, আমরা চলে যাব হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। দেখেন, খুবই 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 গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে ফ্রান্সের সরকার পদ্ধতি কোন ধরনের? দ্রুত অ্যান্সার করেন। ফ্রান্সের সরকার পদ্ধতি কোন ধরনের? ঠিক আছে, ফ্রান্সের সরকার পদ্ধতি কোন ধরনের? দ্রুত। ওকে, দ্রুত অ্যান্সার করেন যে ফ্রান্সের সরকার পদ্ধতি কোন ধরনের? কোন ধরনের? ফ্রান্সের সরকার পদ্ধতি কোন ধরনের?
হ্যাঁ, শাহাদত রাকিব, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। সেতু সরকার, হ্যাঁ ঠিক আছে। খুরশেদ যা কিপটার কিপটা, ওই খাওয়াবে মিষ্টি, জীবনেও খাওয়াবে না। মোস্তাক স্যার হলে খাওয়াইতো। ঠিক আছে, মোস্তাক স্যার হলে খাওয়াইতো। ঠিক আছে, মোস্তাক স্যার হলে খাওয়াইতো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নুরুল আফসার আল মামুন কমেন্টস করেছেন ক। হ্যাঁ, শুধুমাত্র একজন কমেন্টস করেছেন, দ্রুত অ্যান্সার করবেন সবাই। হ্যাঁ, হ্যাঁ, শাহরিয়ার আলম, শাহরিয়ার শাহ আলম খ। আচ্ছা, শুভ প্রামাণিক, হ্যাঁ দুইয়ের ডি। হ্যাঁ, নাসিয়া সুলতানা দুইয়ের খ। থ্যাংক ইউ, সে আমার স্টুডেন্ট খুব কাছের। আচ্ছা, এরপর অনামিকা তাবাসসুম আখি। হ্যাঁ, দ্রুত অ্যান্সার করেন। হ্যাঁ, দ্রুত অ্যান্সার করবেন। রেজওয়ান হোসেন, এটা আমি সঠিক জানি না ভাই। মাজুদুল ইসলাম মাজুদুল ক। রাবিয়া খাতুন ক। আয়েশা সিদ্দিকা খ। শাহাদত রাকিব রাষ্ট্রপতি শাসিত। আব্দুল মন্নান ক। নীল আকাশের তারা খ। দ্রুত অ্যান্সার করবেন সবাই প্লিজ। আমরা ক্লাসটা সবাই বেশি বেশি শেয়ার দেব। আফসানা মিমি রাষ্ট্রপতি শাসিত। শুভ প্রামাণিক প্রেসিডেন্টিয়াল। ওকে, আচ্ছা। ও আচ্ছা, খুরশেদ আলম স্যার, হ্যাঁ ফোনটা চেঞ্জ করেন দ্রুত। ঠিক আছে, সিনথিয়া ইসলাম সুরভি রাষ্ট্রপতি। মাহবুব আলম সাইফুল্লাহ ওরা আমার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। শাহিন আলম ক। নীল আকাশের পরি ক। আচ্ছা, দেখেন, এখন দেখেন বলা হচ্ছে ফ্রান্সের রাষ্ট্রপতি। দেখেন, ফ্রান্সের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, না আধা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, না সংসদীয় সরকার ব্যবস্থা, না নিয়মতান্ত্রিক মানে রাজতন্ত্র। দেখেন, বলা হচ্ছে সঠিক অ্যান্সার খ। যারা এখন পর্যন্ত অ্যান্সার করেছেন খ, তাদেরটা সঠিক, বাকি সবগুলো অ্যান্সারই হচ্ছে ভুল। দেখেন, ফ্রান্সের সরকার ব্যবস্থা কিন্তু হচ্ছে আধা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। আধা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। অন্যদিকে দেখেন, এই যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা আছে না, এই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কোনগুলো? যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ব্রাজিল, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ফিলিপাইন। ঠিক আছে, তারপরে দেখেন, এই দেশগুলোর এই দেশগুলোর সরকার ব্যবস্থা মূলত হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। আরো অনেক দেশ রয়েছে, ঠিক আছে, আরো অনেক দেশ রয়েছে, কিন্তু বলা হচ্ছে এই দেশগুলোর সরকার ব্যবস্থা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত। কিন্তু ফ্রান্স হচ্ছে আধা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। ফ্রান্সের সরকার ব্যবস্থা হচ্ছে আধা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। ঠিক আছে, আবার আফ্রিকার অনেক একটা বড় দেশ আছে না, নাইজেরিয়া, নাইজেরিয়া। দেখেন, নাইজেরিয়া, ওই নাইজেরিয়া, তারপরে উত্তর আমেরিকার একটা বিখ্যাত দেশ আছে না, মেক্সিকো, মেক্সিকো। এই দেশগুলোর সরকার ব্যবস্থা মূলত রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত মানে রাষ্ট্রপতি হচ্ছে এই দেশের হচ্ছে প্রধান। ঠিক আছে, রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান হচ্ছে রাষ্ট্রপতি এই দেশগুলো, যার কারণে এই দেশগুলোকে বলা হয় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। তাহলে দেখেন, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নাইজেরিয়া, মেক্সিকো। এশিয়ার এই দুইটা দেশ রয়েছে মাত্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, তারা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। অন্যান্য দেশগুলো কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা এশিয়াতে নাই। এশিয়ার মাত্র দুইটা দেশ রয়েছে যাদের সরকার ব্যবস্থা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত। তাহলে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাগুলো পাইলাম। এখন দেখেন, অপশন আছে গ, সংসদীয় সরকার ব্যবস্থা। কোন কোন দেশগুলোতে সংসদীয় সরকার ব্যবস্থা বা সংসদীয় গণতন্ত্র প্রচলিত আছে? আমরা একটা প্রশ্ন মাঝে মাঝে করি, সেটা হচ্ছে প্রাচীন সংসদীয় গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র প্রচলিত রয়েছে বা প্রচলিত হয়েছে বা প্রচলিত আছে, এটা হচ্ছে গ্রিসে। গ্রিস, ইউরোপের একটা দেশ আছে না, বিখ্যাত দেশ গ্রিস। আমরা গ্রিক সভ্যতা পড়েছি, তো গ্রিককে তো মানে গণতন্ত্রের উৎপত্তি হয়েছিল গ্রিক সভ্যতায়। ঠিক আছে, আচ্ছা,
তো বলা হয় তাকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয় গ্রিসকে। এই গ্রিসে প্রাচীনতম সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। আবার আধুনিক যে সংসদীয় সরকার ব্যবস্থা, যুক্তরাজ্য নামে একটা দেশ আছে না, যুক্তরাজ্য, এই যুক্তরাজ্যে কিন্তু হচ্ছে আধুনিক আধুনিক গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত, যুক্তরাজ্যে আধুনিক গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত আছে। তাহলে দেখেন শুধু এই দুইটা দেশ না, আরো অনেক দেশ রয়েছে যেই দেশগুলোতে সংসদীয় গণতন্ত্র বা সংসদীয় সরকার ব্যবস্থা, যেমন আমাদের বাংলাদেশ, বাংলাদেশে কিন্তু হচ্ছে কি সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত, বাংলাদেশ, ভারত, ঠিক আছে, তারপর আমরা যদি বলি পাকিস্তান, ঠিক আছে, আরো কত কত দেশ আছে যেই দেশগুলোতে সংসদীয় সরকার ব্যবস্থা হচ্ছে প্রচলিত, ঠিক আছে, সেই দেশগুলোতে সংসদীয় সরকার ব্যবস্থা হচ্ছে প্রচলিত, ঠিক আছে। সংসদীয় সরকার ব্যবস্থা আরো অনেক দেশ হয়েছে, বাংলাদেশ, ভারত, নেপাল, নেপালে না, হচ্ছে এই মালদ্বীপ, মালয়েশিয়া, ঠিক আছে, আবার হচ্ছে এইদিকে পাকিস্তান, পাকিস্তান, আরো অনেক অনেক, ইউরোপের যুক্তরাজ্য, ঠিক আছে, জার্মানি, জার্মানি, এই দেশগুলো দেখা যাচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা বা সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বিদ্যমান। অন্যদিকে নিয়মতান্ত্রিক যে রাজতন্ত্র রয়েছে, নিয়মতান্ত্রিক যে রাজতন্ত্র রয়েছে, এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্র যেগুলোতে প্রচলিত রয়েছে তার মধ্যে দেখেন একটা বলছি, দেখেন তার মধ্যে বলছি একটা হচ্ছে যুক্তরাজ্য। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কোন দেশগুলোতে প্রচলিত আছে? একটা হচ্ছে যুক্তরাজ্য, জাপান, জাপান, সুইডেন, সুইডেন, ঠিক আছে, নরওয়ে, নরওয়ে, ডেনমার্ক, ডেনমার্ক, বেলজিয়াম, ওই যে ইউরোপের ককপিট বা রণক্ষেত্র বলা হয় না, বেলজিয়াম, তারপরে স্পেন, কানাডা, অস্ট্রেলিয়া, স্পেন, কানাডা, অস্ট্রেলিয়া, ঠিক আছে, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, তারপরে দেখেন বলা হচ্ছে নিউজিল্যান্ড, ওই যে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড, ঠিক আছে, তারপর হচ্ছে এই যে ভুটান আছে না, ভুটান, ভুটান, এই দেশগুলোতে কিন্তু আবার হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, মানে বংশ পরম্পরা হচ্ছে কি হয়, মানে রাজা রানী নির্বাচিত হয়, ঠিক আছে, অর্থাৎ এই যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, অর্থাৎ এই যে নিয়মতান্ত্রিক যে রাজতন্ত্র যে দেশগুলোতে প্রচলিত আছে তাদের রাষ্ট্রপ্রধান, অর্থাৎ ওই দেশগুলোর রাষ্ট্রপ্রধান হয় কিন্তু হচ্ছে রাজা বা রানী, আর সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, সরকার প্রধান হচ্ছে ওই দেশগুলোর প্রধানমন্ত্রী, কিন্তু রাষ্ট্রপ্রধান হচ্ছে সংবিধান অনুযায়ী ওই দেশগুলো হচ্ছে রাজা বা রানী, তারা উত্তরাধিকার সূত্রে কিন্তু মনোনীত হয়ে থাকে। বোঝা গেছে? এই জন্য এগুলোকে বলা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, বোঝা গেছে? নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে কিনা সবাই একটু বলেন তো, ঠিক আছে, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, ঠিক আছে, হ্যাঁ, গুড, ভেরি গুড, বোঝা গেছে? আচ্ছা, ক্লাসে শেয়ারের পরিমাণ হচ্ছে না, কাইন্ডলি একটু শেয়ার দিবেন সবাই, ঠিক আছে, বোঝা গেছে? সবাই একটু ক্লাসটা শেয়ার দিবেন, সবাই ক্লাসটা শেয়ার দিবেন। ওকে, বোঝা গেছে তো এই পর্যন্ত না? তাহলে এই দেশগুলোতে মূলত কি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখেন বলা হচ্ছে একটা বিখ্যাত উক্তি, রাজা মরে না, এই উক্তিটি কোন দেশের সংবিধানে উল্লেখ আছে? দ্রুত অ্যান্সার করবেন, ঠিক আছে, দ্রুত অ্যান্সার করবেন, ঠিক আছে, দ্রুত অ্যান্সার করবেন যে রাজা মরে না। দেখেন, রাজা মরে না, হ্যাঁ, ঠিক আছে, সেতু, হ্যাঁ, নুরুল আফসার আল মামুন, বাপরে ট্যালেন্টেড, ওকে বলতে হয়, হ্যাঁ, ঠিক আছে, এরপর, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, সেতু সরকার, সঞ্জিদা পুতুল, হ্যাঁ, ঠিক আছে ভাই, আয়শা সিদ্দিকা, শাহাদত রাকিব, নীল আকাশের তারা, মাজুদুল ইসলাম, মাজুদুল পলি, হ্যাঁ, ঠিক আছে, হালিমা শিমু, ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে, আফসানা আখি, নীল আকাশের পরি, দেখেন বলা হচ্ছে রাজা মরে না, রাজা যে মরে না, এই উক্তিটি কোন দেশের সংবিধানে
কোন দেশের সংবিধানে উল্লেখ আছে? দ্রুত অ্যান্সার করবেন, দ্রুত অ্যান্সার করবেন। হ্যাঁ ঠিক আছে রাবিয়া খাতুন, থ্যাংক ইউ। হ্যাঁ দ্রুত অ্যান্সার করেন যে রাজা মরে না। তিনের ডি, ধ্রুবতারা, ধ্রুবতারা। তিনি অ্যান্সার করেছেন কত? তিনের ডি। নেক্সট, আরো কেউ যদি জেনে থাকেন তাহলে বলেন অ্যান্সার কোনটা হবে, সঠিক অ্যান্সার কোনটা, দ্রুত বলেন। আমরা ক্লাসটা সবাই শেয়ার দিব, শেষ পর্যন্ত সবাই শেয়ার দিব, ঠিক আছে? হ্যাঁ শাহাদত রাকিব, গ্রেট ব্রিটেন, ঠিক আছে ধন্যবাদ। আর কে কে পারবেন বলেন? হ্যাঁ ঠিক আছে, নাসিয়া সুলতানা, তিনের ঘ, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে, মাজেদুল ইসলাম, মাজেদ, ঘ ঘ ঘ, ওকে রাবিয়া খাতুন ঘ, হালিমা শিমু ঘ, ওকে ঠিক আছে। দেখেন বলা হচ্ছে রাজা মরে না, এই রাজা মরে না এই কথাটি বলা হচ্ছে গ্রেট ব্রিটেনের সংবিধান। ওই গ্রেট ব্রিটেনের বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে যুক্তরাজ্য। গ্রেট ব্রিটেনের বর্তমান নাম যুক্তরাজ্য। বর্তমান কি? বর্তমান নাম কি গ্রেট ব্রিটেনের? যুক্তরাজ্য। গ্রেট ব্রিটেনের বর্তমান নাম হচ্ছে যুক্তরাজ্য। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে 1707 সালে, 1707 সালে গ্রেট ব্রিটেন গঠন করা হয়। গ্রেট ব্রিটেন গঠিত হয়, গঠিত হয়, হ্যাঁ, তিনটা রাষ্ট্র নিয়ে। একটা বলা হচ্ছে ইংল্যান্ড, একটা হচ্ছে ওয়েলস, একটা হচ্ছে স্কটল্যান্ড। এই তিনটা রাষ্ট্র নিয়ে 1707 সালে গ্রেট ব্রিটেন গঠন করা হয়। এই তিনটা রাষ্ট্র নিয়ে 1707 সালে কি করা হয়? গ্রেট ব্রিটেন গঠন করা হয়, ঠিক আছে? এই যে গ্রেট ব্রিটেন গঠন করা হইল, হ্যাঁ গ্রেট ব্রিটেন গঠন করা হইল, তখন এই গ্রেট ব্রিটেনের রাষ্ট্র ছিল হচ্ছে তিনটা। এই তিনটা রাষ্ট্রের সাথে যখন পরবর্তীতে আবার উত্তর আয়ারল্যান্ড যোগ দেয়, উত্তর আয়ারল্যান্ড যোগ দেয়, তখন ওই গ্রেট ব্রিটেনের নাম পরিবর্তন হয়ে যায় হচ্ছে যুক্তরাজ্য। গ্রেট ব্রিটেনের নাম পরিবর্তন হয়ে যায় কই? যুক্তরাজ্য। এই যুক্তরাজ্য বলতে আমরা চারটি দেশকে বুঝি বা চারটা রাষ্ট্রকে বুঝি, আর আমরা গ্রেট ব্রিটেন বলতে এই তিনটা রাষ্ট্রকে বুঝি, এই তিনটা রাষ্ট্রকে বুঝি। তাহলে দেখেন গ্রেট ব্রিটেনের রাষ্ট্র ছিল তিনটা। গ্রেট ব্রিটেন, তার বর্তমান নাম কি? যুক্তরাজ্য। কখন যুক্তরাজ্য হইল? যখন এই যে উত্তর আয়ারল্যান্ড ওই গ্রেট ব্রিটেনের সাথে যোগদান করলো, তখন কিন্তু হচ্ছে ওই গ্রেট ব্রিটেনের নাম পরিবর্তন হয়ে কিন্তু হয়ে গেল কি? যুক্তরাজ্য। এখন দেখেন, একটু আগে আমি আপনাদের একটা প্রশ্ন দিলাম যে এই যুক্তরাজ্য কিন্তু কি? যুক্তরাজ্য নিয়মতান্ত্রিক রাজতন্ত্র সেই দেশে প্রচলিত রয়েছে, আবার সংসদীয় গণতন্ত্র সেই দেশে প্রচলিত আছে। কারণ সংবিধান অনুযায়ী সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রপ্রধান হচ্ছে রাজা বা রানী হবেন, ইংল্যান্ডের রাজা বা রানী। এখন দেখেন ওই সংবিধান অনুযায়ী যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান হবে ইংল্যান্ডের রাজা বা রানী। এখন একটা প্রশ্ন ক্লিয়ার হন, 1929 সাল থেকে, 1929 সাল থেকে এই ইংল্যান্ড বলতে আমরা বা যুক্তরাজ্য বলতে আমরা ইংল্যান্ডকেই বুঝি। 1929 সাল থেকে যুক্তরাজ্য বলতে আমরা কাকে বুঝি বা ইংল্যান্ড বলতে আমরা কাকে বুঝি? এই যুক্তরাজ্যকেই বুঝি। ইংল্যান্ড বলতে মূলত আমরা কাকে বুঝি? যুক্তরাজ্যকেই বুঝি, ঠিক আছে? অর্থাৎ 1929 সালের আগ পর্যন্ত ইংল্যান্ড আমরা আলাদাভাবে বুঝতাম, কিন্তু 1929 সালের পর থেকে এসে ইংল্যান্ড বলতে আমরা এই যুক্তরাজ্যকে বুঝি। বোঝা গেছে এবার? বোঝা গেছে এবার? বোঝা গেছে? দেখেন বোঝা গেছে এবার? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ইউকে, ইউনাইটেড কিংডম, থ্যাংক ইউ শাহাদত রাকিব। ইউকে, যুক্তরাজ্যের সংক্ষিপ্ত নাম কি? ইউকে। যেমন যুক্তরাষ্ট্রের আমরা কি বলি? ইউএসএ বলি, তেমনই যুক্তরাজ্যের বলি হচ্ছে ইউকে। বোঝা গেছে এই পর্যন্ত? ওকে ঠিক আছে। আচ্ছা, এরপর এরপর দেখেন, এরপর কি? ওয়াও, সুন্দর একটা প্রশ্ন। ম্যাগনা কার্টা কত সালে সম্পাদিত হয় বা স্বাক্ষরিত হয়? স্বাক্ষরিত হয়। সহজ একটা প্রশ্ন, সহজ একটা প্রশ্ন। কত সালে স্বাক্ষরিত বা সম্পাদিত হয়? দ্রুত অ্যান্সার করবেন। সঞ্জিদা পুতুল, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ রাবিয়া খাতুন, হ্যাঁ নাজিয়া আক্তার, ওকে ঠিক আছে। দেখেন সহজ একটা প্রশ্ন, ম্যাগনা কার্টা, ঠিক আছে? এই ম্যাগনা কার্টা একটা চুক্তি, ম্যাগনা কার্টা একটা চুক্তি যেটাকে বলা হয় ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়। ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয় কাকে? এই ম্যাগনা কার্টা চুক্তিকে
দ্রুত অ্যান্সার করেন এই ম্যাগনা কার্টা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় বা সম্পাদিত হয়? ঠিক আছে, হ্যাঁ, সেতু সরকার 1215, আয়েশা সিদ্দিকা 1215, হ্যাঁ, সানিয়া ইসলাম তানহা 1215, নাসিয়া সুলতানা ক 1215, থ্যাংক ইউ, হ্যাঁ ঠিক আছে, সানজিদা পুতুল 1215, ওকে, সেতু সরকার 1215, ওকে, রিমা ইসলাম, হ্যাঁ রিমা ইসলাম 1215, হিমেল হাসান সনেট 1215, আফসানা আখি থ্যাংক ইউ, এই তো সুন্দর 1215, জামিল জাহারা সৌদ 1215, ধ্রুব এ থ্যাংক ইউ, পলি খাতুন এ, হ্যাঁ পলি খাতুন এ 1215, এরপর আয়েশা জাকারিয়া তালহা 1215, ওকে, আব্দুল মন্নান, ফাতেমাতুজ জহুরা, ধ্রুব তারা, ওকে, অনামিকা তাবাসসুম 4 ক, সুমি আক্তার 1215, মোহাম্মদ সৈকত সোহেল কেটি, ওকে 1215, থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই 1215 সালের 15 জুন, 15 জুন কি হয়? ম্যাগনা কার্টা চুক্তি স্বাক্ষরিত হয়। ম্যাগনা কার্টা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1215 সালে। অর্থাৎ এই ম্যাগনা কার্টা চুক্তিকে বলা হয় ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়। ব্রিটিশ শাসনতন্ত্র মানে সংবিধানের বাইবেল বলা হয়। তো এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল 1215 সালের 15ই জুন। ঠিক আছে, ইংল্যান্ডের রাজা জন প্লাস সাধারণ জনগণের মধ্যে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল 1215 সালের 15ই জুন। চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল হচ্ছে ইংল্যান্ডের রানিমেড দ্বীপে। এই যে ইংল্যান্ডের রানিমেড দ্বীপে এই চুক্তিটা স্বাক্ষরিত হইলো কত সালে? 1215 সালের 15ই জুন। যে চুক্তির মধ্য দিয়ে রাজার ক্ষমতা কিছুটা খর্ব করা হয় এবং জনগণের ক্ষমতা হচ্ছে বাড়িয়ে দেওয়া হয়েছিল, যার কারণে পরবর্তীতে এই চুক্তিটাকে কি বলা হয়েছিল? ইংল্যান্ডের শাসনতন্ত্রের বাইবেল বা ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়েছিল। এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল রাজা জন এবং সাধারণ জনগণের মধ্যে। যে চুক্তির মধ্যে দিয়ে রাজার ক্ষমতা কিছুটা খর্ব হয় এবং জনগণের ক্ষমতা কিন্তু হচ্ছে বাড়িয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, হ্যাঁ, রাবিয়া খাতুন, ফারহাদ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ শিফা, হ্যাঁ সাগরিকা ইয়াসমিন, শাহিন আলম, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, শিখা রানী থ্যাংক ইউ, হ্যাঁ রুমা আক্তার 1215, ঠিক আছে থ্যাংক ইউ, নাজিয়া আক্তার 1215 সালের 15ই জুন। তাহলে দেখেন বলা হচ্ছে কি ম্যাগনা কার্টা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, বোঝা গেছে? এটা বোঝা গেছে? হ্যাঁ, ওকে, নাজমুল কবির, ঠিক আছে ভাই থ্যাংক ইউ, হ্যাঁ সেতু, হ্যাঁ ঠিক আছে, ওকে 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 ঠিক আছে, বোঝা গেছে তো, তাই না? ক্লিয়ার তো? আচ্ছা ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, এই তো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলা হচ্ছে রুশ বিপ্লবে নেতৃত্ব দানকারী দল, দেখেন এই রুশ বিপ্লবে নেতৃত্ব দানকারী দল নিচের কোনটি? 5-এর, দ্রুত অ্যান্সার করেন। ঠিক আছে, হ্যাঁ ক্লাসটা সবাই বেশি বেশি শেয়ার দিব। সেতু সরকার আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাই, আয়েশা সিদ্দিকা, হ্যাঁ ঠিক আছে, এবারে অ্যান্সার করেন যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শেখ সামিয়া, ওকে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে দ্রুত অ্যান্সার করেন। অ্যান্সারটা কি বলেছি? প্রশ্ন দেখেন, রুশ বিপ্লবের নেতৃত্ব দানকারী দল কোনটি? দ্রুত অ্যান্সার করবেন প্লিজ। ক্লাসটা সবাই আমরা শেয়ার দিব, হ্যাঁ আমরা অনেকে দেখছি ক্লাসটা, আমরা অনেকে শেয়ার দিব। হ্যাঁ নাসিয়া ঠিক আছে, সেতু সরকার, আয়েশা সিদ্দিকা, নাসিয়া, হ্যাঁ ঠিক আছে, সানজিদা পুতুল, শাহাদত রাকিব, ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ফরহাদ খ, হালিমা শিমু খ, ওকে, আব্দুল মোল্লান, রেজওয়ান হোসেন, শাহাদত রাকিব, ঠিক আছে থ্যাংক ইউ, শাহিন, ওকে ভাই, হ্যাঁ আমরা দ্রুত অ্যান্সার করব, ঠিক আছে, অনেক দ্রুত অ্যান্সার করার ট্রাই করব, ঠিক আছে, অনামিকা, হ্যাঁ ঠিক আছে,
সাখাওয়াত হোসেন, হ্যাঁ, ফারজানা আক্তার তিশা, হিমেল হাসান সনেট, হ্যাঁ, ফাহিমা ইসলাম, হ্যাঁ, ফাহিমা ইসলাম, শেখ সামিয়া। ওকে, দেখেন আমি বলছি যে রুশ বিপ্লবে নেতৃত্ব দানকারী দল কোনটা? সঠিক অ্যান্সার হবে হচ্ছে খ, বলা হচ্ছে বলশেভিক পার্টি। এই বলশেভিক পার্টি হচ্ছে রুশ বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল। রুশ বিপ্লব সংগঠিত হয়েছিল 1917 সালে রাশিয়ায়। কোথায়? রাশিয়া। রাশিয়ার পূর্ব নাম কি ছিল? সোভিয়েত ইউনিয়ন। রাশিয়ার পূর্ব নাম কি ছিল? সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন। দেখেন এই যে 1917 সালে রাশিয়ায় মূলত জারতন্ত্র পতন ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে বিপ্লবটা হয়েছিল, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে বিপ্লব, ওই বিপ্লবটাকে আমরা কি বলছি? ওই বিপ্লবটাকে আমরা কি বলছি? রুশ বিপ্লব বলছি, সমাজতান্ত্রিক বিপ্লব বলছি, তারপর হচ্ছে অক্টোবর বিপ্লব বলছি, অক্টোবর বিপ্লব, তারপর হচ্ছে বলশেভিক বিপ্লব, লেনিন বিপ্লব, তারপরে বলছি 10 দিনের বিপ্লব। 10 দিনের বিপ্লব, একটাই বিপ্লব কিন্তু দেখেন নাম কতগুলো। বলা হচ্ছে যে 1917 সালে রাশিয়ায় জারতন্ত্র পতন ও সমাজতন্ত্রের প্রতিষ্ঠার জন্য যে বিপ্লবটা সংগঠিত হয়েছিল, ওই বিপ্লবটাকে বলা হচ্ছে রুশ বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, অক্টোবর বিপ্লব, বলশেভিক বিপ্লব, লেনিন বিপ্লব, 10 দিনের বিপ্লব। যখন রাশিয়ায় রুশ বিপ্লব সংগঠিত হয় তখন এই যে লেনিন, ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন, তার পুরো নাম, লেনিন তো তার শব্দ নাম, আর পুরো নামটা হচ্ছে ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। তো এই লেনিনের একটা বিখ্যাত দল ছিল, তার নাম হচ্ছে বলশেভিক পার্টি। ওই বলশেভিক পার্টির নেতৃত্বে 1917 সালের অক্টোবর মাসে রাশিয়ায় যে বিপ্লবটা সংঘটিত হয়েছিল, ওই বিপ্লবটাকে আমরা বলছি রুশ বিপ্লব, যার অপর নাম সমাজতান্ত্রিক বিপ্লব, অক্টোবর বিপ্লব, বলশেভিক বিপ্লব, লেনিন বিপ্লব, আবার 10 দিনের বিপ্লব। ঠিক আছে? বোঝা গেছে? ঠিক আছে, হ্যাঁ, সোভিয়েত ইউনিয়নের বর্তমান নাম হচ্ছে রাশিয়া। এই পর্যন্ত বোঝা গেছে? বলেন তো। এই রুশ বিপ্লবের মহানায়ক ছিল কিন্তু হচ্ছে লেনিন, যার রাজনৈতিক দলের নাম ছিল হচ্ছে বলশেভিক পার্টি। যার রাজনৈতিক দলের নাম ছিল কি? হ্যাঁ, বলশেভিক পার্টি। সানজিদা পুতুল, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, অসাধারণ উপন্যাস ম্যাক্সিম গোর্কির মা, বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি মা উপন্যাসটা লিখছিলেন, আনিসুল হক, ঢাকার সাবেক মেয়র। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, ফারজান আক্তার, অসুবিধা নেই ভাই, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট, ইউরোপের প্রথম মুসলিম দেশ কোনটি? ভেরি গুড। ইউরোপের প্রথম মুসলিম দেশ কোনটি? দ্রুত অ্যান্সার করেন। ইউরোপের প্রথম মুসলিম দেশ কোনটি? ইউরোপের প্রথম মুসলিম দেশ কোনটি? বলেন, ইউরোপের প্রথম মুসলিম দেশ কোনটি? দ্রুত অ্যান্সার করেন। দ্রুত অ্যান্সার করেন। ইউরোপের মুসলিম দেশ মেইনলি কয়টি? দ্রুত অ্যান্সার করবেন, দ্রুত। হ্যাঁ, ঠিক আছে, ওকে।
ছয়, হ্যাঁ ঠিক আছে। নাসিয়া সুলতানা ক, ফাহিমা ইসলাম ক, আফসানা আখি, হ্যাঁ নাজিয়া আক্তার, সনেট, ঠিক আছে। ওকে রেজওয়ান, হ্যাঁ ঠিক আছে। আয়শা, জাকারিয়া, তালহা, মোহাম্মদুর নাবি সামি, ওকে ঠিক আছে। পলি, হ্যাঁ ঠিক আছে। ফাতেমাতুজ জোহরা ক, আচ্ছা এই তো সুন্দর। দেখেন বলা হচ্ছে, ওকে সঠিক অ্যান্সার হবে হচ্ছে ক, প্রথম মুসলিম দেশ হচ্ছে আলবেনিয়া। আলবেনিয়া, ঠিক আছে। প্রধানত ইউরোপের দুইটা মুসলিম প্রধান রাষ্ট্র, একটা হচ্ছে আলবেনিয়া আর একটা হচ্ছে কসোভা, যেটা ইউরোপের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র। এই কসোভা 2008 সালে স্বাধীনতা লাভ করে। কসোভা একটা ইউরোপের স্বাধীন দেশ, কিন্তু জাতিসংঘের সদস্য দেশ নয়। আমি আপনাদের বারবার একটা প্রশ্ন ক্লিয়ার করেছি যে ইউরোপের স্বাধীন দেশ 48টা, কিন্তু জাতিসংঘের সদস্য দেশ কিন্তু হচ্ছে 46টা। ইউরোপের দুইটা দেশ আছে স্বাধীন দেশ, একটা হচ্ছে কসোভা আর একটা হচ্ছে ভ্যাটিকান সিটি। এই দুইটা দেশ স্বাধীন হলেও তারা জাতিসংঘের সদস্য নয়। তো এছাড়া বসনিয়ান হার্জেগোভিনা, ঠিক আছে। আবার বলা হচ্ছে ওই তুরস্ক, আজারবাইজান, ঠিক আছে। আরো কিছু দেশ আছে উত্তর মেসিডোনিয়ার কিছু কিছু অংশে, মানে 50% মুসলিম হচ্ছে বসবাস করে। আবার রাশিয়ার একটা হচ্ছে অঞ্চল আছে, রাশিয়া আছে না, রাশিয়া একটা বিখ্যাত দেশ না, ওই রাশিয়ার মুসলিম প্রধান একটা অঞ্চল আছে, তার নাম হচ্ছে চেসনিয়া। চেসনিয়া, যেমন এই চেসনিয়া অঞ্চলটা কিন্তু পুরোটা হচ্ছে মুসলিম অধ্যুষিত কিন্তু একটা দেশ। তারা কিন্তু হচ্ছে আন্দোলনও করছে স্বাধীনতার জন্য, কিন্তু তারা হচ্ছে আন্দোলনও করছে কিন্তু, হ্যাঁ। ওই যে 1997 সালে চেচেন ক্রাইসিস বা চেচেন সংকট নামে একটা ইস্যু আছে, অর্থাৎ চেচনিয়া তো একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল রাশিয়া, তারা কিন্তু স্বাধীনতা চাচ্ছিল। যেমন আমরা যখন চীন পড়ি, চীনের একটা প্রদেশ আছে জিনজিয়াং প্রদেশ। জিনজিয়াং প্রদেশ, দেখেন এই যে চীনের জিনজিয়াং প্রদেশ, এই জিনজিয়াং প্রদেশে যে মুসলিম উপজাতি বাস করে তার নাম কিন্তু হচ্ছে উইঘুর, হ্যাঁ। এই উইঘুর মুসলিম সম্প্রদায় চীনের, তারা চীনের জিনজিয়াং প্রদেশে বসবাস করে। তারাও কিন্তু স্বাধীনতাকামী কিন্তু হচ্ছে মানে গোষ্ঠী বা জাতি আর কি, কিন্তু তারপরে কিন্তু চীন তাদের স্বাধীনতা প্রদান করছে না আর কি, ঠিক আছে। তো বলা হয়ে থাকে যে এই যে রাশিয়ার একটা অঞ্চল আছে চেচনিয়া অঞ্চল, এটা যে বা একটা রাজ্য রয়েছে চেচনিয়া, আবার চীনের জিনজিয়াং প্রদেশ, দুইটা অঞ্চলে কিন্তু হচ্ছে মুসলিম প্রধান, তারাও কিন্তু স্বাধীনতা চাচ্ছে, কিন্তু তারা স্বাধীনতা পাচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। সেতু সরকার, থ্যাংক ইউ। হ্যাঁ নেটোভুক্ত দুইটা মুসলিম দেশ তুরস্ক, আলবেনিয়া, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে বোঝা গেছে তো না? তাহলে ইউরোপের প্রথম মুসলিম দেশ হচ্ছে আলবেনিয়া। আর আমরা যদি দ্বিতীয় বলি তাহলে কসোভা, কারণ এরা পুরোপুরি মুসলিম প্রধান দেশ। আরো কিছু দেশ আছে তাদের মুসলিম বসবাস করে, 50% মুসলিম, যেমন এই যে মেসিডোনিয়া আছে, তারপর হচ্ছে আজারবাইজান আছে, ঠিক আছে। আবার তুরস্ক আছে, ঠিক আছে। বসনিয়ান হার্জেগোভিনা আছে। এই দেশগুলোতেও কিন্তু হচ্ছে ইউরোপের মুসলিম বসবাস করে, অর্থাৎ মুসলমান জাতিগোষ্ঠী বসবাস করে, কিন্তু 100% বা প্রধান মুসলিম প্রধান দেশ কিন্তু তারা না। অন্যদিকে রাশিয়ার যে চেচনিয়া অঞ্চল যেটা রয়েছে সেটা আমার মুসলিম প্রধান অঞ্চল। আবার চীনের জিনজিয়াং প্রদেশ, এটাও কিন্তু হচ্ছে মুসলিম প্রধান অঞ্চল, ঠিক আছে। হ্যাঁ চীনের একটা প্রদেশ, হ্যাঁ ঠিক আছে। ওকে থ্যাংক ইউ। তার মানে এটা বোঝা গেছে। ওকে এরপর এরপর আমরা চলে যাব, মার্শাল জোসেফ টিটো কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? মার্শাল জোসেফ টিটো, দ্রুত অ্যান্সার করেন, কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? মার্শাল জোসেফ টিটো কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? দ্রুত অ্যান্সার করবেন। মার্শাল জোসেফ টিটো কোন দেশের? হ্যাঁ আয়েশা সিদ্দিকা, যুগোস্লাভিয়া। হ্যাঁ তাসফিয়া নওয়াজ সাবা, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, শাহাদত ক্লিয়ার। ওকে ওকে রিমা, হ্যাঁ ঠিক আছে। শিফা, যুগোস্লাভিয়া, সানজিদা পুতুল, নাসিয়া সুলতানা ক, খ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ধ্রুবতারা, হ্যাঁ রেজওয়ান হোসাইন, রাবিয়া, এই তো সুন্দর। ওকে তাহলে দেখেন এই যে যুগোস্লাভিয়া যে রাষ্ট্রটা, ঠিক আছে, এই যুগোস্লাভিয়ার অবিসংবাদী কমিউনিস্ট নেতা নেতা ছিলেন হচ্ছে
মার্শাল জোসেফ টিটো, তিনি কিন্তু বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, এবং এই মার্শাল জোসেফ টিটো সবসময় সোভিয়েতের বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়েছে, অর্থাৎ সোভিয়েতের প্রভাব থেকে কিন্তু যুগোস্লাভিয়াকে কিন্তু সে রক্ষা করার চেষ্টা করেছে। এবং এই মার্শাল জোসেফ টিটো বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, তিনি পুরোপুরি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাপোর্ট করেছিলেন। এবং ন্যাম নামে যে সংগঠন আছে, ন্যাম, নন অ্যালাইং মুভমেন্ট, এই ন্যাম গঠনের উদ্যোক্তার মধ্যে তিনিও কিন্তু ছিলেন। ন্যামের উদ্যোক্তার মধ্যে তিনিও কিন্তু একজন ছিলেন, ঠিক আছে। ইন্দোনেশিয়ার ডক্টর আহমেদ সুকন্য, যুগোস্লাভিয়ার মার্শাল জোসেফ টিটো, ঠিক আছে। আবার ভারতের হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু, আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু হচ্ছে ছিল এই ন্যাম গঠনের উদ্যোক্তা ছিল তারা, বোঝা গেছে। আবার বলা হচ্ছে যে একবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে 1980 সাল পর্যন্ত তিনি এই যুগোস্লাভিয়ার কিন্তু হচ্ছে রাষ্ট্রপ্রধান ছিলেন। আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, এই যে মার্শাল জোসেফ টিটো প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে কিন্তু তিনি বাংলাদেশের জাতীয় সংসদে 1993 সালে কিন্তু ভাষণ দিয়েছিলেন। অর্থাৎ প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে যেই ব্যক্তি বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দিয়েছিলেন তিনি হচ্ছে এই মার্শাল জোসেফ টিটো। তিনি 1973 সালে বাংলাদেশের জাতীয় সংসদে তিনি কি করেছিলেন, দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন। বোঝা গেছে এটা? বোঝা গেছে? বোঝা গেছে এইটা? ঠিক আছে। এই পর্যন্ত বোঝা গেছে বলেন তো? হ্যাঁ, ঠিক আছে। রুমা, হ্যাঁ, সনেট, ঠিক আছে। নাজিয়া, ওকে। উম্মে সালমা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এরপর নেক্সট, আচ্ছা, এরপরে দেখেন বলা হচ্ছে বসনিয়া যুদ্ধবিরতিতে স্বাক্ষরের মধ্যস্থতাকারীকে। বসনিয়া যুদ্ধবিরতিতে এই দেখেন বসনিয়া যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারীকে, দ্রুত অ্যান্সার করবেন, দ্রুত অ্যান্সার করবেন। দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। দ্রুত অ্যান্সার করেন। বসনিয়া যুদ্ধবিরতিতে স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে ছিল? হ্যাঁ, আচ্ছা। শাহাদত রাকিব, জিমি কাটার, নাসিয়া সুলতানা ক, ঠিক আছে। রেজওয়ান খ, শিখা রানী খ, শিফা নিকচন। আচ্ছা, অনেকে অ্যান্সার করেছেন। আচ্ছা, ঠিক আছে। দেখেন বসনিয়া সংকট, বসনিয়া যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছিলেন আমেরিকার বা যুক্তরাষ্ট্রের 42তম প্রেসিডেন্ট, 42তম প্রেসিডেন্ট, 42তম প্রেসিডেন্ট বিল ক্লিনটন, বিল ক্লিনটন, ঠিক আছে। অ্যাকচুয়ালি তার নেতৃত্বে, দেখেন প্রশ্নটা একটু একটু ঘুরাই, একটু ঘুরাই বলতে কি, অ্যাকচুয়ালি এই বিল ক্লিনটনের নেতৃত্বেই কিন্তু হচ্ছে এই বসনিয়া যুদ্ধবিরতিতে কিন্তু স্বাক্ষর করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, ঠিক আছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। দেখেন প্রশ্নটা একটু
একটু ঘুরিয়ে অ্যান্সার করতে হবে, কারণ এই প্রশ্ন থেকে আর একটা প্রশ্ন হবে যেটা অ্যান্সার করা এত সহজ না। দেখেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড 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 হলব্রুক, দেখেন রিচার্ড হলব্রুক, এই রিচার্ড হলব্রুক মূলত এই চুক্তিতে স্বাক্ষর করেন কার নেতৃত্বে? বিল ক্লিনটনের নেতৃত্বে। বিল ক্লিনটন কে ছিল? আমেরিকার 42তম প্রেসিডেন্ট ছিল। এই বসনিয়া যে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয় সেটা যুক্তরাষ্ট্রের ডেটন শহরে ওই ডেটন শহরে ওয়াইহো নামে একটা হচ্ছে আমেরিকার হচ্ছে অঙ্গরাজ্য রয়েছে, ওই ওয়াইহোর ডেটন শহরে এই চুক্তি স্বাক্ষরিত হয়, ঠিক আছে, যার কারণে এই চুক্তিটাকে বলা হয় ডেটন চুক্তি। এই চুক্তিটাকে কি বলা হয়? ডেটন চুক্তি। 1995 অর্থাৎ 1995 সালে আমেরিকার 42তম প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নেতৃত্বে বসনিয়া হার্জেগোভিনার সাথে, ঠিক আছে, ক্রোয়েশিয়ার একটা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড হলব্রুক তিনি স্বাক্ষর করেছিলেন, যার নেতৃত্বে এই বিল ক্লিনটনের নেতৃত্বে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল যুক্তরাষ্ট্রের ডেটন শহরে 1995 সালে এই চুক্তি শুধু যুক্তরাষ্ট্র বা বসনিয়ান হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া এরা ছিল না, আরো অনেক দেশ এই চুক্তিতে উপস্থিত ছিল, যেমন জার্মানি, ফ্রান্স, রাশিয়া, ঠিক আছে, অন্যদিকে আরো অনেক অনেক দেশ সেখানে উপস্থিত ছিল। পরবর্তীতে এই চুক্তিটা কার্যকর হয়েছিল কিন্তু হচ্ছে আবার সেই ফ্রান্সের প্যারিসে গিয়ে কিন্তু এই ডেটন চুক্তি আবার কিন্তু কার্যকর হয় পরে, কিন্তু স্বাক্ষরিত ছিল যুক্তরাষ্ট্রের ওয়াইহো অঙ্গরাজ্যের এই ডেটন শহরে 1995 সালে। এই চুক্তি যার নেতৃত্বে স্বাক্ষরিত হয় সেটা হচ্ছে বিল ক্লিনটন, কিন্তু এই চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে স্বাক্ষর করেছিল সেটা হচ্ছে রিচার্ড হলব্রুক তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, ঠিক আছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কে? রিচার্ড হলব্রুক। তিনি ওই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, একটা ডেটন চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, কিন্তু এই চুক্তির মধ্যস্থতাকারী ছিল বা যার নেতৃত্বে এই চুক্তি স্বাক্ষর করা হয় তিনি আমেরিকার 42তম প্রেসিডেন্ট বিল ক্লিনটন, যার ওয়াইফের নাম হচ্ছে হিলারি ক্লিনটন, যিনি আমেরিকার প্রথম ফার্স্ট লেডি ক্লিনটন, ঠিক আছে, হিলারি ক্লিনটন। বোঝা গেছে এই পর্যন্ত? বলেন তো। কট খাইছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই, ভুল হবে আবার সঠিক হবে, ঠিক আছে, এভাবেই আমরা শিখব। ক্লাসগুলো একটু দয়া করে শেয়ার করেন, কারণ এই প্রচুর তথ্য দিচ্ছি, এই তথ্যগুলো আবার একবার নোট করবেন, করার পর দেখবেন এই বিষয়গুলো আর কখনো ভুল হবে না, ঠিক আছে, এই বিষয়গুলো আর কখনোই ভুল হবে না। দেখেন, বারবার একটা জিনিস পড়লে আপনার সময় চলে যাবে, আপনার সময় কিন্তু চলে যাবে, কিন্তু আপনি যখন এই বিষয়গুলো একবার নোট করবেন, আমার কথাগুলো সাথে মিলাবেন, নিজের জায়গাটা একটু দেখবেন কি অবস্থা, যে স্যার কি কথাগুলো বলতেছে, ভাইয়া কি কথাগুলো বলতেছে, কোথা থেকে কোন ধরনের প্রশ্ন হচ্ছে, কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইখানে দেখেন অনেকে অ্যান্সার করছেন জিমি কার্টার। এই জিমি কার্টার তো আমেরিকার 39তম প্রেসিডেন্ট, তাই না? 39তম প্রেসিডেন্ট তিনি কি করেছিলেন? ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন। ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী, অর্থাৎ 1978 সালের 17ই সেপ্টেম্বর, ঠিক আছে, যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের, ঠিক আছে, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের ক্যাম্প ডেভিডে, ঠিক আছে, মিশর প্লাস ইসরায়েল, অর্থাৎ মিশর এর প্রেসিডেন্ট ছিল তৎকালীন আনোয়ার সাদাত, আর ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিল মেনাচে বেগিন। তারা দুইজন মিলে কি করেছিল? এই জিমি কার্টারের নেতৃত্বে 1978 সালের 17ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিড শহরে গিয়ে যে চুক্তিটা স্বাক্ষর করেছিল ওই চুক্তিটাকে বলা হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তি, যে চুক্তির মধ্য দিয়ে আরব ইসরায়েল চতুর্থ যুদ্ধের আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে এবং আরব দেশগুলো পাশ্চাত্য দেশগুলোর উপর তেল অবরোধ তুলে নিয়েছিল। এটাই ছিল না?
তাহলে এই প্রশ্নটা দেখেন, সহজ একটা প্রশ্ন, ম্যাক্সিমাম আপনারা ভুল অ্যান্সার করেছেন, ম্যাক্সিমাম ভুল অ্যান্সার করেছেন। এটা ভুল অ্যান্সার করা একদমই সমীচীন নয়, এটা আমি গ্রহণ করতে পারি নাই, কারণ আপনাদের আমি অনেক পড়েছি এই বিষয়টা, তারপরে আপনারা অনেক ভুল করেছেন। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, আবার বলছি দেখেন, আবার বলছি শাহাদত রাকিব, আবার বলছি দেখেন, বলা হচ্ছে বসনিয়া তো একটা দেশের নাম, বসনিয়া ও হার্জেগোভিনা। আপনাদের মনে নাই প্রথম বিশ্বযুদ্ধ? মনে আছে প্রথম বিশ্বযুদ্ধের কথা? যে প্রথম বিশ্বযুদ্ধের সময় অস্ট্রিয়ার রাজদম্পতি যুবরাজ ফার্ডিন্যান্ড এবং সোফিয়া ওই বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে বেড়াতে যায়, হানিমুনে যায়, রাষ্ট্রীয় সফরে যায়। সেখানে গেলে কি হয়? সেইখানে গেলে সার্বিয়ার গুপ্ত বাহিনী ব্ল্যাক হ্যান্ড, যার অন্যতম সদস্য গ্যাভরিলো প্রিন্সিপ, ওই গ্যাভরিলো প্রিন্সিপ কর্তৃক অস্ট্রিয়ার রাজদম্পতি নিহত হয় না? নিহত হয় না? তারপরে কি হয়? 1914 সালের 28 জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় না? অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করে বসলে, এই সেই বসনিয়া, এই সেই বসনিয়া। তো বসনিয়া হার্জেগোভিনার, ঠিক আছে, 1995 সালে যে যুদ্ধ তারা করেছিল ক্রোয়েশিয়ার সাথে ছিল, তো আরো অনেক কয়টা দেশ ছিল, তো ওই যুদ্ধ বিরতিতে স্বাক্ষর করেছিল হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড হলব্রুক। কিন্তু এই চুক্তির মধ্যস্থতাকারী ছিল, এই চুক্তির মধ্যস্থতাকারী ছিল বিল ক্লিনটন। সেই চুক্তিটা হয়েছিল, তার নাম হচ্ছে ডেটন চুক্তি, অর্থাৎ বসনিয়া যুদ্ধের পরবর্তীতে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল, শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, ওই শান্তি চুক্তিটার নামই কিন্তু হচ্ছে ডেটন চুক্তি। এই ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় 1995 সালে, এই আমেরিকার 42তম প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মধ্যস্থতায় এই চুক্তিতে স্বাক্ষর করেছিল তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড হলব্রুক। ঠিক আছে, বোঝা গেছে? এটা বোঝা গেছে? আচ্ছা, ডেটন তো একটা শহর, ডেটন একটা শহর, এটা আমেরিকার ওয়াইহো নামে একটা অঙ্গরাজ্য রয়েছে, ওই ওহাইও অঙ্গরাজ্যে কিন্তু অবস্থিত। ঠিক আছে, এরপর দেখেন আমি বলেছি যে এই বিল ক্লিনটনের ওয়াইফ নাম ছিল হচ্ছে কি হিলারি ক্লিনটন। হিলারি ক্লিনটন ওই যে 2016 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হয়েছিল ডেমোক্রেটিক পার্টি থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের হচ্ছে মানে বান্ধবী। আচ্ছা, এরপরে দেখেন আমি বলেছি কি জিমি কার্টার, এই জিমি কার্টার তো আমেরিকার 39তম প্রেসিডেন্ট, তাই না? সে কি করেছিল? ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী ছিল। ক্যাম্প ডেভিডে তো যুক্তরাষ্ট্রে অবস্থিত, ওই যে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্য আছে, ওই মেরিল্যান্ড রাজ্যে ক্যাম্প ডেভিড কিন্তু অবস্থিত। তো ওইখানে দেখেন যেটা হয়েছিল, ওই যে জাতিসংঘের সাধারণ পরিষদের যে অধিবেশন বসেছিল 1900 কত সালে, 78 সালে, 78 সালে বসছিল না 33তম মানে অধিবেশন বসেছিল, মানে 34তম অধিবেশন বসেছিল না? ওই অধিবেশনে প্রত্যেকটা রাষ্ট্রই তো গেছিল, তাদের নেত্রী মানে মানে নেতারা তো গেছিল, সেখানে প্রতিনিধিরা গেছিল। তো ওইখানে গেলে ওই মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেভ বেগিন, এই দুইজনকে নিয়ে জিমি কার্টার 1978 সালের 17 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের ক্যাম্প ডেভিডে যে চুক্তি স্বাক্ষর করেছিল, ওই চুক্তিটার নামই হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তি। যে চুক্তির মধ্য দিয়ে, যে চুক্তির মধ্য দিয়ে আরব দেশগুলো পাশ্চাত্য দেশগুলো থেকে তেল অবরোধ তুলে নেয় এবং আরব ইসরায়েল চতুর্থ যুদ্ধের আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে। তারপরে এখন পর্যন্ত আরব ইসরায়েলের যুদ্ধ হয়নি। মজার ব্যাপার হলো ওই 78 সালে এই মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেভ বেগিন, এই দুইজন ব্যক্তি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই যে মিশরের প্রেসিডেন্ট ছিল আনোয়ার সাদাত, তিনি প্রথম মুসলিম ব্যক্তি যিনি 1978 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। এর আগে বিশ্বের কোন মুসলিম ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেনি, অথচ নোবেল পুরস্কার চালু হয়েছিল কিন্তু 1901 সালে। দেখেন, বুঝছেন কিনা দেখেন। নাসরিন কবির, আমার মাথা চুরি করে নেবেন, এমনি নিয়ে চলে যান। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা কষ্ট করেন ভাই, একটু কষ্ট না করলে কেষ্ট মিলবে না। হ্যাঁ হ্যাঁ, ভুল করেন, অসুবিধা না, আমি তো আছি। বই মনে হয়ে যায় রে ভাই, সাথী রহমান মনে হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে শাহাদত, ওকে সেতু সরকার, কি সমস্যা কি ভাই, কিন্তু সমস্যা? আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা এরপর, হ্যাঁ রাবিয়া খাতুন,
শোনেন, আমার মাথার মধ্যে কিচ্ছু নাই, আপনাদের মাথার মধ্যে অনেক কিছু আছে, এটা আমি বলে রাখলাম। ঠিক আছে, এটা শুধু আমি বলে রাখলাম, এইটা শুধু আমি বলে রাখলাম। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত বুঝছেন কিনা একটু বলেন তো। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্ন, ইউরোপে রেনেসাঁ শুরু হয় কোন শতাব্দীতে? বলেন, দ্রুত অ্যান্সার করেন, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন রেনেসাঁ বানানটাও আপনাদের শিখিয়ে দিই, রিনাইসেন্স। 11টা ওয়ার্ড মনে রাখবেন। রেনেসাঁ বানান কিন্তু কারেক্ট স্পেলিং এ ইংরেজিতে বহুবার আসছে, জীবনে বহুবার আসছে। আমি বলে দিলাম রেনেসাঁ, রেনেসাঁ। এখন আপনারা অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। হ্যাঁ, আচ্ছা, এ সাদত রাকিব ক্লাসটা আবার করবেন, ঠিক আছে? সেতু সরকার, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। সানজিদা পুতুল, হ্যাঁ ট্রাই করেন ভাই। আরে আমার মাথায় কিচ্ছু নাই, আপনাদের মাথায় তো তাও কিছু আছে। এই যে দেখেন আমার মাথায় চুলটাও নাই, চুলটাও পড়ে যাচ্ছে। আয়েশা সিদ্দিকা, হ্যাঁ ঠিক আছে। আয়েশা সিদ্দিকা গ, হ্যাঁ অ্যান্সার করেন সবাই। সেতু সরকার গ গ গ, ঠিক আছে। হ্যাঁ, হাবিবা, তানহা, ঠিক আছে। পলি, সানজিদা পুতুল, হ্যাঁ ঠিক আছে। আব্দুল মন্নান, হ্যাঁ। শাহাদত রাকিব, থ্যাংক ইউ, এই তো সুন্দর। রেজওয়ান হুসাইন, ওকে ওকে ওকে। নাজিয়া আক্তার, ঠিক আছে ভাই, ঠিক আছে। হ্যাঁ, আয়েশা জাকারিয়া তালহা, থ্যাংক ইউ, ওকে। এই যে দেখেন আপনারা সুন্দর অ্যান্সার করতেছেন, সুন্দর অ্যান্সার করতেছেন, ঠিক আছে। দেখেন আমাদের একটা সমস্যা কি, আমরা যে সাবজেক্টটা পারি ওই সাবজেক্টটাতে তেমন গুরুত্ব দিই না। তারপর কি হয়, পরীক্ষার হলে গিয়ে ওই সাবজেক্টে সবচেয়ে বেশি আমরা ভুল করি। আর আমরা যেই সাবজেক্ট পারি না সেটাতে গুরুত্ব দিই, ঠিক আছে, কিন্তু ওই সাবজেক্ট আমরা পারি না, ওই সাবজেক্ট আমরা পারি না। আপনাদের কি করতে হবে জানেন, যেটা পারেন সেটা আরো ভালো করে পারেন, মানে ওইটা থেকে প্রশ্ন হলে যেন ভুল না হয়। এই জিনিসটা সবসময় মাথা রাখেন। আমাদের আমাদের ব্যর্থতার মূল ইস্যুটাই কিন্তু হচ্ছে এইটা, আমরা যেটা পারি না ওইটার উপর ঝোঁক বেশি, মনে হয় কিছু করলে এটা অনেক পারবো। দেখেন আপনি যেটা পারেন সেটা আরো ভালো করেন, আর যেটা পারেন না সেটার জন্য মরিয়া হয়ে যান। কিন্তু আমরা যেটা পারি সেটা আমরা করি না, আর যেটা আমরা পারি না সেটা আমরা আবার পড়ি না। এটাই তো হয়, বোঝা গেছে? দেখেন বাংলা সাধারণ জ্ঞান খুব সহজ একটা বিষয় আমার কাছে, আপনাদের কাছে কেমন আমি জানি না। এই দুইটাতে ভালো নাম্বার তুলতে হবে, এই দুইটাতে ভালো নাম্বার তুলতে হবে, ঠিক আছে। এই দুইটাতে ভালো নাম্বার কিন্তু তোলা লাগবে, কিন্তু আমরা এই দুইটাতে গিয়ে কিন্তু হচ্ছে বেশি মাস খাই, ঠিক আছে। হ্যাঁ, ট্রাই করেন, মুখস্থ না, বুঝে পড়েন। মুখস্থ করার দরকার নাই, মুখস্থ করলে বেশি দিন থাকে না। আপনি বুঝেন, বারবার বুঝেন, একটা জিনিস নিয়ে ভাবেন যে এইটা এইটা কেন, এইটা এইটা কেন, এইটা এইটা কেন, এইভাবে ভাবেন। মানে আপনি হচ্ছে থিঙ্ক করেন, চিন্তা করেন যে কিভাবে এটা হচ্ছে, এটার পর তো এটা, এটার পর তো এটা, এটার পর তো এটা, এইভাবে ভাবেন। কিন্তু আপনি একদিনে নিজেকে শেষ করে দিয়েন না, বারবার ট্রাই করেন, সময় নেন, একটা সময় নিয়ে এগোতে থাকেন। মানে রাতারাতি কোটিপতি হওয়ার ধান্দা বাদ দেন। জ্ঞান এত সহজ জিনিস না, এটার জন্য সাধনা করতে হবে। তার কারণে আপনাকে ডে বাই ডে এগোতে হবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। ডে বাই ডে এগোতে হবে, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে? ওকে, ঠিক আছে। হ্যাঁ, আপনি যেটা ভালো পারেন সেটা আরো ভালো করেন, ট্রাই করেন। আমি বলছি দেখেন, রেনেসাঁ, রেনেসাঁ শুরু হয়েছে ইউরোপের 14শ শতাব্দীতে। সবাই সঠিক অ্যান্সার করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন দেখেন এই রেনেসাঁ সূত্র, মানে সূত্রপাত, রেনেসাঁর সূত্রপাত, সূত্রপাত হয় কিন্তু কোথায়? ইতালির, ইতালির ফ্লোরেন্স,
ফ্লোরেন্স শহরে 1388 সালে, ইতালির ফ্লোরেন্স শহরে 1388 সালে, দেখেন, বা চতুর্দশ শতাব্দীতে। তাহলে রেনেসাঁ এর উৎপত্তি ঘটে ইউরোপের কোন শহরে? দেখেন, ইতালির ফ্লোরেন্স শহরে, অর্থাৎ যে দেশে শুরু হয়েছিল রেনেসাঁ, ইতালির ফ্লোরেন্স শহরে 1388 সালে। এই রেনেসাঁ শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ, নবজাগরণ, জাগরণ বা পুনর্জাগরণ, পুনর্জাগরণ, নবজাগরণ বা পুনর্জাগরণ, ঠিক আছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি রিবাথ অর রিবর্ন। রিবর্ন। রেনেসাঁ কিন্তু হচ্ছে একটা ফ্রেঞ্চ ভাষার শব্দ। রেনেসাঁ কিন্তু হচ্ছে ফ্রেঞ্চ ভাষার শব্দ, ঠিক আছে। রেনেসাঁ হচ্ছে একটা ফ্রেঞ্চ ভাষার শব্দ। বলা হয় রেনেসাঁ ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, দিস কল্ড রিবাথ অর রিবন, দিস কল্ড রিবাথ অর রিবন, অর্থাৎ রেনেসাঁ হচ্ছে একটা ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে নবজাগরণ বা পুনর্জাগরণ। এই রেনেসাঁর সূত্রপাত হয় হচ্ছে ইতালিতে। ইতালির যে কোন দেশে? এই যে দেখেন ইতালি, ওই ইতালির ফ্লোরেন্স শহরে 1388 সালে রেনেসাঁর সূত্রপাত ঘটে। এই রেনেসাঁর একজন জনক আছেন, রেনেসাঁর জনক, রেনেসাঁর জনক, এই রেনেসাঁর জনক হচ্ছে ইতালীয় কবি পেত্রাক। ইতালীয় কবি কে? পেত্রাক। এই পেত্রাককে বলা হয় রেনেসাঁর জনক বলা হয়, ঠিক আছে। আর বাঙালি রেনেসাঁর জনক বা প্রবর্তক ছিল কিন্তু রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে ভারতের হচ্ছে রেনেসাঁর জনক বলা হয় কিন্তু, ঠিক আছে। আর ইতালিতে যে রেনেসাঁ হয়েছিল, ওই রেনেসাঁর জনক বলা হয় ইতালীয় কবি পেত্রাককে। এই পেত্রাক কিন্তু সনেটের জনক বা সনেটের প্রবর্তক। এই সনেটের জনক বা প্রবর্তক হচ্ছে কে? ইতালীয় কবি। জনক বা প্রবর্তককে, সনেটের জনক ইতালীয় কবিকে পেত্রাক, তাকে সনেটের জনক বা কি বলা হয়? প্রবর্তক বলা হয়, ঠিক আছে। হ্যাঁ, শাহাদুত জাকির, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওকে, হ্যাঁ, দোয়া থাকবে ভাই, অবশ্যই দোয়া থাকবে। দেখেন, তাহলে দেখেন রেনেসাঁর সূত্রপাত ঘটেছিল কোথায়? ইতালিতে। ইতালির কোন শহরে? ফ্লোরেন্স শহরে। কত সালে? 1388 সালে। রেনেসাঁ কোন ভাষার শব্দ? ফ্রেঞ্চ, ফরাসি শব্দ, ফরাসি শব্দ। এর অর্থ কি? নবজাগরণ বা পুনর্জাগরণ, যেটাকে ইংরেজিতে আমরা বলি রিবাথ অর রিবন, ঠিক আছে। আচ্ছা, রেনেসাঁর জনক বলা হয় কাকে? ইতালীয় কবি পেত্রাককে, যিনি সনেটের জনক বা সনেটের প্রবর্তক। এই বিষয়ে ক্লিয়ার হইছে? ক্লিয়ার হইছে? আচ্ছা, ওকে। দেখেন, ক্লিয়ার হইলে বলেন। আমি আপনাদের আর একটা প্রশ্ন বলি, বলেন বাংলা সাহিত্যে আচ্ছা, আপনাদের আর একটা প্রশ্ন বলি, সেটা হচ্ছে বাংলা সাহিত্যে, বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তককে? ইতালীয় সনেটের বা ইতালীয় ধারা, ধারা সনেটের প্রবর্তককে বলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাহিত্য থেকে। হ্যাঁ, ঠিক আছে। বাংলা সাহিত্যে ইতালীয় সনেট, ইতালীয় ধারার সনেটের প্রবর্তককে বলেন? মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। অ্যান্সার করছেন তো সবাই, না?
আচ্ছা, উত্তর সবগুলা পড়ছি। দেখেন উত্তর আমি সবগুলো পড়ছি, ঠিক আছে। আচ্ছা, তাহমিনা লোপা, প্রমোদ চৌধুরী, ঠিক আছে। আচ্ছা, এরপর 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 সানজিদা পুতুল, প্রমোদ চৌধুরী, এই তো পড়ে দিলাম ভাই, ঠিক আছে। আচ্ছা, যারা প্রমোদ চৌধুরী, দেখেন প্রমোদ চৌধুরী যারা লিখছেন, প্রমোদ চৌধুরী লিখছেন, তাদের উত্তরটা হচ্ছে সঠিক। আর যারা মাইকেল মধুসূদন দত্ত লিখছেন, তাদের সবগুলো ভুল। পেত্তাক বা মাইকেল মধুসূদন দত্ত যারা লিখছেন, সবগুলো ভুল। দেখেন সনেটের প্রবর্তক কে? পেত্তাক, পেত্তাক, তাই না? আর বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। আর বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক কিন্তু হচ্ছে এই প্রমোদ চৌধুরী। বোঝা গেছে এইবারে? বোঝা গেছে, তার মানে পড়া লাগবে, তার মানে পড়া লাগবে। হ্যাঁ, সাধুত রাখি বলবো, এটা নিয়ে যে হামলা হয়েছে এটা নিয়ে বলবো, ঠিক আছে, এটা নিয়েও বলবো, ঠিক আছে। বোঝা গেছে, সবাই বুঝতে পেরেছেন এইটা? আফসানা মিমি, এই যে দেখে শুনে আবার ভুল, না হয়নি, ঠিক আছে, ঠিক আছে, হয়নি। এই যে হয়নি। হ্যাঁ, সাম্প্রতিকে আসতে পারে, সাম্প্রতিকে আসতে পারে। অপারেশন অ্যাবসুলেট রিজার্ভ, মানে রিজার্ভ মানে রিজার্ভ, ঠিক আছে, আসতে পারে 3 জানুয়ারি 2026। ওকে, ওকে। ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প নিয়ে তো প্রশ্ন এইভাবে হবে না ভাই। ডোনাল্ড ট্রাম্প নিয়ে আচ্ছা, এরপরে দেখেন খুবই সুন্দর একটা প্রশ্ন, হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল? দেখেন, হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি? দ্রুত অ্যান্সার করেন। হ্যাঁ, সাদত রাখি, প্রমোদ চৌধুরী, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সনেট 50। হ্যাঁ, ওকে, ঠিক আছে। দেখেন এইটা, দেখেন হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি? দ্রুত অ্যান্সার করেন, এটা না পারলে কবিরা গুণ হবে আপনাদের। দেখেন তাড়াতাড়ি বলেন, বলেন, দ্রুত বলেন। দ্রুত দ্রুত বলেন। এই তো, ঠিক আছে। গেস্টাপো, 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 হ্যাঁ, সঠিক অ্যান্সার হবে হচ্ছে গেস্টাপো। আর হিটলারের ছদ্মনাম ছিল, ঠিক আছে, ছদ্মনাম হচ্ছে ফুয়েবার, ঠিক আছে। ওই ফুয়েবার বাংকারে সে মরেছিল। সিআইএ, সিআইএ, ওই যে যুক্তরাষ্ট্রের একটা গোয়েন্দা সংস্থা আছে না, সিআইএ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, কেজিবি, এটা তো রাশিয়ার, এটা হচ্ছে রাশিয়ার, এটা রাশিয়ার গোয়েন্দা সংস্থা, ঠিক আছে। আর এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের, এই সিআইএ হচ্ছে ইউএসএ, যুক্তরাষ্ট্রের। আর হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম হচ্ছে গেস্টাপো, আর হিটলারের ছদ্মনাম ছিল হচ্ছে ফুয়েবার, ঠিক আছে, ফুয়েবার। এই তো, ভেরি গুড, এটাতে আর কিছু নাই। নেক্সট প্রশ্ন, যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথা বিলুপ্ত হয় কত সালে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, হ্যাঁ, যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথা বিলুপ্ত হয় কত সালে? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। দেখেন দ্রুত,
হ্যাঁ 1863, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখেন বলা হচ্ছে কি, এই 1863 সালে যেটা হয় সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথা বিলুপ্ত হয়। এটা করেছিলেন আমেরিকার 16তম প্রেসিডেন্ট, 16তম প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্ট কে? আব্রাহাম লিঙ্কন, ঠিক আছে তাই না? আব্রাহাম লিঙ্কন। এই যে আব্রাহাম লিঙ্কন, তিনি আমেরিকার ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট। তিনি শুধু আমেরিকা না, সারা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট। তিনি কি করেছিলেন? 1861 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং 1865 সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ছিলেন এবং 1865 সালেই তিনি কি করেছিলেন? আততায়ীর গুলিতে মারা গিয়েছিলেন। বলা হয় আমেরিকার প্রথম প্রেসিডেন্ট যিনি আততায়ীর গুলিতে মারা যায়। আততায়ী বলতে নাম পরিচয় জানা যায় না এমন অজ্ঞাত ব্যক্তি। তো আমেরিকার 4টা প্রেসিডেন্ট আততায়ীর গুলিতে মারা যায়, আবার 4টা প্রেসিডেন্ট শান্তিতে নোবেল পুরস্কারও লাভ করে। তো এইখানে একটা মজার বিষয় দেখেন, এই যে আমেরিকার কৃতদাস প্রথা বিলুপ্ত করলেন কিন্তু এই যে আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, ঠিক আছে। আবার তিনি এই 1863 সালে কিন্তু হচ্ছে গেটিসবার্গ, গেটিসবার্গে কিন্তু বিখ্যাত ভাষণ দিয়েছিলেন। ওই গেটিসবার্গ ভাষণের কারণে কিন্তু হচ্ছে আব্রাহাম লিঙ্কন বিখ্যাত। আবার আমেরিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু হচ্ছে আব্রাহাম লিঙ্কন। বলা হয় আমেরিকার প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট। আবার এই যে আজকে ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতায় আছে তার রাজনৈতিক দলের নাম কি? রিপাবলিকান পার্টি। ওই রিপাবলিকান পার্টির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন এই আব্রাহাম লিঙ্কন এবং আমেরিকায় তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং আমেরিকার প্রথম গণতান্ত্রিক তিনি প্রেসিডেন্ট। আবার বলা হয়ে থাকে আব্রাহাম লিঙ্কনের সময় আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয়েছিল 1861 সালে, অর্থাৎ দক্ষিণের রাজ্যগুলো বিদ্রোহ ঘোষণা করেছিল। এই গৃহযুদ্ধের অবসান ঘটানো তিনি 1865 সালে, অর্থাৎ গৃহযুদ্ধের সময়কাল 1861 থেকে 1865। এই গৃহযুদ্ধের যে অবসান ঘটালেন এরপরে কয়েকদিন পরে, এক সপ্তাহ পরে কিন্তু তিনি আততায়ীর গুলিতে মারা গেছিলেন সিনেমা দেখতে গিয়ে। সস্ত্রীক গেছিলেন সিনেমা দেখতে, ওই সিনেমা হয়ে তাকে গুলি করা হয়েছিল এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন। বোঝা গেছে? তিনি গণতন্ত্র সম্পর্কে একটা বিখ্যাত উক্তি করেছিলেন যে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। ওকে। আবার তিনি আর একটা উক্তি করেছিলেন যে বুলেটের চেয়ে ব্যালট বা বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী, দ্য ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট, ঠিক আছে। এই উক্তিগুলো করেছিলেন, বিখ্যাত ভাষণ। হ্যাঁ ওকে ঠিক আছে, থ্যাংক ইউ রনি মজুমদার। হ্যাঁ ওকে, বোঝা গেছে তো না? বোঝা গেছে তো তাই না? দেখেন বোঝা গেছে তো তাই না? বলেন বোঝা গেছে না? ওকে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে রনি মজুমদার, থ্যাংক ইউ। ওকে, এই তো মহানা আক্তার মনি চলে আসছে। এই তো ব্রিটেনের, দেখেন বলা হচ্ছে ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের প্রথম কতটি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তুলেছিল? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। ঠিক আছে, হ্যাঁ শিখা রানী, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ যারাই বিপ্লবী তারা এতদায়ের হাতে মরতে হয়, হ্যাঁ ঠিক আছে। সেতু সরকার, থ্যাংক ইউ। হ্যাঁ শাহাদুল রাকিব, থ্যাংক ইউ, ঠিক আছে। হ্যাঁ আয়শা সিদ্দিকা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখেন পরবর্তী প্রশ্ন, বলা হচ্ছে ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রে প্রথম কতটি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তুলেছিল? দ্রুত অ্যান্সার করবো আমরা সবাই, দ্রুত, খুব দ্রুত অ্যান্সার করবো, ঠিক আছে, খুব দ্রুত অ্যান্সার করবো। রনি মজুমদার, থ্যাংক ইউ। হ্যাঁ সেতু সরকার 13। ওকে ঠিক আছে, নেক্সট বলেন, সবাই বলেন। মরিয়ম মিতু 13, মরিয়ম মিতু 13। আয়শা সিদ্দিকা, রুমা আক্তার, হ্যাঁ সানিয়া ইসলাম তানহা, ওকে ঠিক আছে। ওকে আফসানা মিমি, শাহাদুত রাকিব, ওকে আচ্ছা। দেখেন সবাই অ্যান্সার করছেন, খুব সুন্দর। দেখেন বলা হচ্ছে 13টি অঙ্গরাজ্য, 13টি, 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 অর্থাৎ ব্রিটেন যখন আমেরিকা গিয়ে উপনিবেশ গড়ে তুলেছিল তখন আমেরিকার অঙ্গরাজ্য ছিল কয়টি? আমেরিকার অঙ্গরাজ্য ছিল
আমেরিকার অঙ্গরাজ্য ছিল 13টি। ঠিক আছে, এই যে 13টি অঙ্গরাজ্যে আমেরিকা উপনিবেশ গড়ে তুলেছিল, সরি ব্রিটেন উপনিবেশ গড়ে তুলেছিল আমেরিকার, ওই 13টা অঙ্গরাজ্য কি করেছিল, 1775 সালে ব্রিটেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল এবং 1776 সালের 2 জুলাই ওই 13টি অঙ্গরাজ্যের প্রতিনিধিরা মিলিত হয়ে আমেরিকার বর্তমান ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ইন্ডিপেন্ডেন্স হল থেকে জর্জ ওয়াশিংটন, আমেরিকার তৎকালীন প্রধান সেনাপতি, এই জর্জ ওয়াশিংটন স্বাধীনতা ঘোষণা করেছিল, যা 1776 সালের 4 জুলাই কার্যকর হয়। এই 4 জুলাই কিন্তু আমেরিকার স্বাধীনতা দিবস। অর্থাৎ ব্রিটেন আমেরিকা যখন যুদ্ধ হয়েছিল তখন ব্রিটেনের অঙ্গরাজ্য ছিল মাত্র 13টা। ওই 13টা অঙ্গরাজ্যের প্রতিনিধিরা মিলিত হয়ে কি করেছিল, 1776 সালের 2 জুলাই স্বাধীনতা ঘোষণা দিয়েছিল। কে ঘোষণা দিয়েছিল? জর্জ ওয়াশিংটন, আমেরিকার তৎকালীন প্রধান সেনাপতি। যে ঘোষণাটি কার্যকর হয় 4 জুলাই 1776 সালে। ওই 4 জুলাইকে আমেরিকার স্বাধীনতা দিবস ধরা হয়। ঠিক আছে, তখন তো অঙ্গরাজ্য ছিল 13টি আমেরিকার, বর্তমানে 50টি। আর একটি স্বতন্ত্র অঙ্গরাজ্য রয়েছে, যেটাকে আমরা সংক্ষেপে বলি ডিসি, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, ওয়াশিংটনের মধ্যে অবস্থিত। হ্যাঁ, তাহলে আমেরিকার মানে স্বাধীনতার সময় অঙ্গরাজ্য ছিল 13টি, যেখানে ব্রিটেন উপনিবেশ গড়ে তুলেছিল। বর্তমান অঙ্গরাজ্য 50টি। আর একটা স্বতন্ত্র অঙ্গরাজ্য রয়েছে, তার নাম হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, যেটা ওয়াশিংটন অঙ্গরাজ্যের মধ্যে অবস্থিত। আমেরিকার রাজধানীর নাম কি? ওয়াশিংটন ডিসি না? ওই ডিসি বলতে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়াকে বোঝানো হয়। ঠিক আছে, তখন তো 13টা অঙ্গরাজ্য ছিল, নিউ হ্যাম্পশায়ার, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, নিউ ইয়র্ক, নিউ জার্সি, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, ডিলেয়ার, মেরিল্যান্ড, জর্জিয়া, রোডস আইল্যান্ড। এই 13টা অঙ্গরাজ্য তখন ছিল। বর্তমান অঙ্গরাজ্য 50টি। ঠিক আছে, বর্তমান অঙ্গরাজ্য হচ্ছে 50টি। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। রনি মজুমদার, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এরপর এরপর দেখেন, আচ্ছা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে কতজন নোবেল পুরস্কার পান? দ্রুত অ্যান্সার করেন। বলে দিয়েছি একটু আগে, এই প্রশ্নটা একটু আগে আমি বলে দিয়েছি, বলেন তো, একটু আগে বলে দিয়েছি, বলেন। হ্যাঁ, শাহাদত রাকিব, ঠিক আছে, থ্যাংক ইউ। 4 জুলাই, হ্যাঁ, ওকে, স্বাধীনতা দিবস। তাহমিনা লোপা 2 জন, তাহমিনা লোপা 2 জন। হ্যাঁ, আয়শা সিদ্দিকা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, অসীম, ঠিক আছে, 2 জন। মোহন আক্তার মনি 2 জন, মোহনা আক্তার মনি 2 জন। আয়েশা সিদ্দিকা, পলি খাতুন, নাজমুল কবির, শিফা। হ্যাঁ, শাহাদত রাকিব। ওকে, দেখেন, সঠিক অ্যান্সার হবে হচ্ছে, সঠিক অ্যান্সার হবে কোনটা? এই সঠিক অ্যান্সার হবে হচ্ছে 4 জন। অ্যান্সার হবে ঘ। এই 4 জন কি করেছিল? এই 4 জন হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে আমেরিকার। আমি একটু আগেই বলেছি 4 জন প্রেসিডেন্ট আততায়ীর গুলিতে মারা যায়, আবার 4 জন প্রেসিডেন্ট নোবেল পুরস্কার লাভ করে। কে কে লাভ করে দেখেন, 1906 26তম প্রেসিডেন্ট, 26তম প্রেসিডেন্ট কে ছিল? থিওডোর রুজভেল্ট।
এই 10-15 মিনিট। এই তো ঠিক আছে, এখন তো আসে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম, ঠিক আছে, সাবমিট। ওকে, হ্যাঁ 13 নম্বর দ্রুত অ্যান্সার করবেন। 13 দ্রুত অ্যান্সার করবেন। দেখেন বলা হচ্ছে আচ্ছা এটা তো গেল, এটা বোঝা গেলে বলেন। বোঝা গেছে মানে সবগুলো লিখছে। মহানন্দা মোকাবেলার জন্য যে মার্কিন প্রেসিডেন্ট নিউ ডিল ব্যবস্থা প্রবর্তন করেন, নিউ ডিল ব্যবস্থা, নিউ ডিল ব্যবস্থা, যেটাকে আমরা বলি নয়া অর্থনৈতিক পরিকল্পনা। হ্যাঁ, নয়া অর্থনৈতিক পরিকল্পনা, নয়া অর্থনৈতিক পরিকল্পনা, ঠিক আছে, নয়া অর্থনৈতিক পরিকল্পনা। দেখেন 14 নম্বর প্রশ্ন বলা হচ্ছে মহামন্দা মোকাবেলার জন্য যে মার্কিন প্রেসিডেন্ট নিউ ডিল ব্যবস্থা প্রবর্তন করেন তার নাম কি? তার নাম কি? দ্রুত অ্যান্সার করেন। হ্যাঁ অসীম, ঠিক আছে। দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। রুজভেল্ট, 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 ঘ। ওকে, ঠিক আছে। ওকে, সবাই অ্যান্সার করছেন। 14 হচ্ছে কত? ঘ, 14 ঘ। হ্যাঁ, দেখেন 1933 সালে, 1933 সালে যুক্তরাষ্ট্রের এই 32তম প্রেসিডেন্ট হয়ে আসে হচ্ছে এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। দেখেন আমেরিকার সংবিধান অনুযায়ী একটা ব্যক্তি 2 মেয়াদে প্রেসিডেন্ট থাকতে পারেন। সেখানে এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 4 মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন, অর্থাৎ 12 বছর 2 মাস 24 দিন ক্ষমতায় ছিলেন। 24 দিন ক্ষমতায় ছিলেন, অর্থাৎ 1933 সালে তিনি প্রথমবার প্রেসিডেন্ট হয়ে আসলেন। এসে তিনি কি করলেন? এই নিউ ডিল ব্যবস্থা প্রবর্তন করলেন। কেন প্রবর্তন করলেন? আপনারা জানেন যে 1929 সালে বৈশ্বিক মহামন্দা দেখা দেয়, বৈশ্বিক মহামন্দা দেখা দেয়, ঠিক আছে, মহামন্দা দেখা দেয়। এই যে বৈশ্বিক মহামন্দা দেখা দেয় তখন আমেরিকাতে এটা কিন্তু দেখা দেয়, প্রভাব পড়ে কিন্তু। আমেরিকার শেয়ার বাজারে ধস নামছিল। ওই যে ব্ল্যাক ফ্রাইডে, ব্ল্যাক টুইসডে, দুইটা দিন আছে না, ব্ল্যাক ফ্রাইডে 25 এপ্রিল এবং হচ্ছে সরি 25 অক্টোবর, এবং বলা হচ্ছে 29 অক্টোবর, দুইটা তারিখ আছে। একদিন ছিল হচ্ছে শুক্রবার, একদিন ছিল হচ্ছে মঙ্গলবার। অর্থাৎ আমেরিকার শেয়ার বাজারে 1929 সালের অক্টোবর মাসে
ঠিক আছে? ওই 25শে এপ্রিল হচ্ছে শেয়ার বাজারে ধস নামে, ওই দিনটাকে বলা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে, কারণ ওই দিন ছিল ব্ল্যাক, মানে শুক্রবার ছিল। 29শে হচ্ছে নভেম্বর, 25শে নভেম্বর আর হচ্ছে 29শে নভেম্বর, দুইটা তারিখ ছিল। তো পরবর্তীতে যেটা হয়েছিল 29শে নভেম্বর চরম ভাবে আবার হচ্ছে তাদের শেয়ার বাজারে ধস নামে, ওই দিনটা ছিল হচ্ছে মঙ্গলবার, যার কারণে ওটাকে বলা হচ্ছে ব্ল্যাক টুইসডে বলা হচ্ছে। তো এরপর যখন 1933 সালে এই যে দেখেন এই আমেরিকার 32তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট নির্বাচিত হয়ে আসেন, তিনি এসে আমেরিকাকে বৈশ্বিক মহামন্দ থেকে উত্তরণের জন্য যে ব্যবস্থাটা গ্রহণ করেছিলেন ওইটাকে বলা হয় নিউ ডিল ব্যবস্থা। তিনি 1933 সালে এই নিউ ডিল ব্যবস্থা প্রবর্তন করে 1940 সালের মধ্যে আমেরিকাকে বৈশ্বিক মহামন্দ থেকে কাটিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন। এই কারণে কিন্তু এই নিউ ডিল ব্যবস্থা কিন্তু হচ্ছে বিখ্যাত। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, আবার বলা হয় জাতিসংঘের নামকরণ করেছিলেন এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। বোঝা গেছে? বোঝা গেছে? ঠিক আছে। ওকে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। ওকে ভাই, ঠিক আছে। ওকে। আচ্ছা, এরপর নেক্সট দেখেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনের নাম কি? বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনের নাম কি? কমন প্রশ্ন। দ্রুত আনসার করেন, দ্রুত। হ্যাঁ, সবাই বলছেন কি হোয়াইট হাউস। হ্যাঁ, দেখেন হোয়াইট হাউস হচ্ছে ইউএস এর প্রেসিডেন্টের বাসভবনের নাম। ক্রেমলিন রাশিয়া, ঠিক আছে। হোয়াইট হল এটা তো লন্ডনে অবস্থিত। হোয়াইট হল কেন বিখ্যাত বলেন তো? বুশ হাউস এটা হচ্ছে লন্ডনে। এগুলো কেন বিখ্যাত বলেন? বুশ হাউস এবং হচ্ছে হোয়াইট হাউস কেন বিখ্যাত? হোয়াইট হল, এই হোয়াইট হল কেন বিখ্যাত বলেন? হোয়াইট হল কেন বিখ্যাত? হোয়াইট হল, হোয়াইট হল কেন বিখ্যাত বলেন তো? ব্রিটিশ সরকারের প্রধান কার্যালয় কিন্তু এইটা, ঠিক আছে। বুশ হাউস ওই যে বিবিসির কার্যালয়, বিবিসি আছে না, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, যে সংবাদ মাধ্যমটা আছে না, এটার কার্যালয় কিন্তু হচ্ছে বুশ হাউস। ক্রেমলিন রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন, হোয়াইট হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন, বুশ হাউস বিবিসির কার্যালয়, আর হোয়াইট হল হচ্ছে যুক্তরাজ্যের হচ্ছে সরকারের প্রধান কার্যালয়, যুক্তরাজ্যের সরকারের প্রধান কার্যালয়, ঠিক আছে। হটলাইন দিয়ে, গুড, ভেরি গুড, ভেরি গুড রনি মজুমদার, থ্যাংক ইউ। বোঝা গেছে এটা? হ্যাঁ, এখানে হোয়াইট হল হচ্ছে ব্রিটিশ সরকারের প্রধান কার্যালয়। ওকে। ওকে, ঠিক আছে। ওকে, এরপর হ্যাঁ দেখেন, এটা একবার অ্যান্সার দিয়ে দিয়েছি। গেটিসবার্গ শহরের সাথে কোন বিখ্যাত মার্কিন প্রেসিডেন্টের নাম জড়িত? দ্রুত অ্যান্সার করেন, এটার ব্যাখ্যা দিব না। হ্যাঁ, 9 তারিখে পরীক্ষা হবে, 3টায় বিকাল শুরু হবে ইনশাল্লাহ। 9 তারিখের পরীক্ষা হবে ভাই, কোনো সমস্যা নেই।
ঠিক আছে। হ্যাঁ, আরবি ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, দ্রুত অ্যান্সার করেন। গেটিসবার্গ শহরের সাথে কোন বিখ্যাত মার্কিন প্রেসিডেন্টের নাম জড়িত? হ্যাঁ, সাদত রাকিব। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে। হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন, ঠিক আছে, আব্রাহাম লিঙ্কন। ঠিক আছে, আব্রাহাম লিঙ্কন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই তো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গরা ভোটাধিকার পায় কত সালে? দ্রুত অ্যান্সার করেন। প্রশ্ন নাম্বার 17, যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গরা ভোটাধিকার লাভ করে কত সালে? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। হ্যাঁ, দ্রুত অ্যান্সার করেন। দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। হ্যাঁ, 1961। অসীম। জামাল শেখ 1961। হ্যাঁ, ঠিক আছে। সানিয়া 1961। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই দ্রুত অ্যান্সার করেন। কুলসুম আক্তার, রুমা আক্তার, নাজমুল কবির, রাবিয়া, শাহাদত রাকিব, নীল আকাশের তারা শেখ শিখারানী, আফসানা মিমি, রনি মজুমদার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেন, সঠিক অ্যান্সার হবে 1957। সঠিক অ্যান্সার হবে কিন্তু 1957। সঠিক অ্যান্সার হবে 1957 সালে। 1957 সালে যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ মানে কালো যে মানুষগুলো রয়েছে তারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে। এর আগে কৃষ্ণাঙ্গরা ভোটাধিকার লাভ করেনি, কারণ তারা আমেরিকার সাদা মানুষের কাছে তারা দাস হিসেবে পরিচিত। কারণ তারা তো আফ্রিকা থেকে ইম্পোর্ট হয়েছে আমেরিকায়, তাদেরকে দাস হিসেবে কিনাবেচা করা হতো আমেরিকায়। ঠিক আছে, এটা নিয়ে তো যে 1863 সালে আব্রাহাম লিঙ্কন দাস প্রথা বিলুপ্ত করলো না, কালো মানুষগুলোকে দাস হিসেবে বিক্রি করলো ওই ইউরোপীয়রা নিয়ে এসে। আজকের যে সভ্য আমেরিকা গড়ে উঠেছে এটা কিন্তু ওই কৃষ্ণাঙ্গদের অবদান আছে। আমেরিকাকে যে কৃষিকাজের জন্য উপযোগী গড়ে তুলেছে, মানে সামরিক দিক থেকে শক্তিশালী করেছে ওই আফ্রিকান কৃষ্ণাঙ্গ মানুষগুলো, কারণ তারা শুধুমাত্র ওই সেনাবাহিনী ছাড়া অন্য কোনো সামরিক বাহিনীতে ছাড়া অন্য কোথাও তারা জব পেত না। তো এরপর যেটা হয়েছিল, আমেরিকায় কৃষ্ণাঙ্গ শীতাঙ্গ যে আন্দোলন শুরু হয়েছিল সেটা 1958 সালে। রোজা পার্কস আমেরিকার একজন নাগরিক অধিকার কর্মী, একটা মেয়ে, কৃষ্ণাঙ্গ মেয়ে। তো বাসে ওঠাকে কেন্দ্র করে নিয়ে ঝামেলা শুরু হয়েছিল। সে প্রতিবাদ জানিয়েছিল, কারণ ধরেন এইটা একটা বাস, এইটা একটা বাস, ঠিক আছে, তো এখানে অনেকগুলো সিট আছে। দেখেন পিছনের কয়েকটা সিট থাকবে কৃষ্ণাঙ্গদের আর সামনের সবগুলো সিট থাকবে হচ্ছে শ্বেতাঙ্গদের। এই সিটগুলো ফাঁকা থাকলেও কৃষ্ণাঙ্গরা এখানে গিয়ে বসতে পারবে না, এটা বিধিনিষেধ ছিল তাদের, এরকম মানে সর্বক্ষেত্রে রেস্ট্রিক্টেড ছিল। তো এটাকে কেন্দ্র করে কিন্তু আমেরিকায় কিন্তু কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ দ্বন্দ্ব কিন্তু করছে ওই 58 সালে শুরু হয়, 1958 সালে। এরপর গিয়ে যেটা হয়েছিল 1963 সালে, ওই যে মার্টিন লুথার কিং, মনে আছে আপনাদের জুনিয়র মার্টিন লুথার কিং জুনিয়র, মার্টিন লুথার কিং জুনিয়র মনে আছে আপনাদের? তিনি আমেরিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা না? তিনি কি করেছিলেন 1963 সালে? ওই যে গেটিসবার্গ ভাষণ দিয়েছিলেন, আই হ্যাভ এ ড্রিম, 2.5 মিনিটের একটা বিখ্যাত ভাষণ। দেখেন 1863 সালে আব্রাহাম লিঙ্কন ওই গেটিসবার্গে ভাষণ দিয়ে 1865 সালে মরে গেছিল। 1963 সালে এই মার্টিন লুথার কিং গেটিসবার্গে ভাষণ দিয়ে 1968 সালে আততায়ীর গুলিতে মারা গেছিল। এবং এই গেটিসবার্গ ভাষণের পরে মার্টিন লুথার কিং কিন্তু জুনিয়র কিন্তু
1964 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিল কিন্তু। তার গেটিসবার্গের যে বিখ্যাত ভাষণ ছিল, তার অ্যালাইনমেন্টের ওই ভাষণের শিরোনাম ছিল আই হ্যাভ এ ড্রিম। ঠিক আছে, আই হ্যাভ এ ড্রিম। যুক্তরাষ্ট্রে কিন্তু কৃষ্ণাঙ্গ আন্দোলন কিন্তু অনেকগুলো, লাস্ট 2020 সালে কিন্তু হয়েছে, করোনার মধ্যেও কিন্তু হয়েছে। ওই যে জর্জ ফ্লয়েড নামে একটা ব্যক্তিকে দেখবেন গলায় পালা দিয়ে একটা শ্বেতাঙ্গ পুলিশ কিন্তু মেরে ফেলেছিল, যার শেষ উক্তি ছিল আই ক্যান নট ব্রেথ, মানে আমি নিঃশ্বাস নিতে পারছি না। ঠিক আছে, ওই যে বলে না ব্ল্যাক লিভস ম্যাটার, ঠিক আছে, ব্ল্যাক লিভস ম্যাটার। আর একটা আছে না কে কে কে, এগুলো কিন্তু আমেরিকার কৃষ্ণাঙ্গ আন্দোলন, কিন্তু কৃষ্ণাঙ্গ অধিকারের আন্দোলন। ক্লু ক্লাক্স ক্লাইন, ব্ল্যাক লাইভস ম্যাটার, এগুলো কিন্তু আমেরিকার বর্ণবাদ বিরোধী আন্দোলন, আমেরিকার বর্ণবাদ বিরোধী আন্দোলন এইগুলো। ঠিক আছে, ব্ল্যাক লিভস ম্যাটার, আবার বলা হচ্ছে ক্লু ক্লাক্স ক্লাইন। ঠিক আছে, এগুলো হচ্ছে আন্দোলন কিন্তু। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে কুলসুম আক্তার, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, এই যে 1957। ঠিক আছে, ওকে, নেক্সট। এএফপি কোন দেশের সংবাদ সংস্থা? দ্রুত বলেন, এএফপি কোন দেশের সংবাদ সংস্থা? এএফপি কোন দেশের? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, দেখেন বলা হচ্ছে এএফপি। হ্যাঁ, ফ্রান্স ফ্রান্স ফ্রান্স, অনেকে অ্যান্সার করেছেন। হ্যাঁ, শাহাদত রাকিব, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে ঠিক আছে, দেখেন সবাই অ্যান্সার করছেন কি ফ্রান্স, ফ্রান্স। ঠিক আছে, ফ্রান্স। আচ্ছা, ফ্রান্স। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। আর এপি, এপি কোন দেশে জানেন? এপি হচ্ছে যুক্তরাষ্ট্রের, আর এএফপি হচ্ছে ফ্রান্স। এটা যেন ভুল না হয়, হ্যাঁ, এইটা যেন ভুল না হয়, এইটা যেন ভুল না হয়। ঠিক আছে, ওকে, হুম, ঠিক আছে, ওকে, এই তো, ধন্যবাদ। ওকে, এরপর দেখেন মালভিনাস, এর নতুন নাম কি? মালভিনাস এর নতুন নাম কি বলেন তো? মালভিনাস এর নতুন নাম কি? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। মালভিনাস, মালভিনাস এর নতুন নাম কি? মালভিনাস এর নতুন নাম কি বলেন? টনি মজুমদার, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ঠিক আছে, দ্রুত অ্যান্সার করেন। এপি যুক্তরাষ্ট্র, এপি ফ্রান্স, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ, পূজা মুখার্জি, নাজিয়া আক্তার, হ্যাঁ, শাহাদত রাকিব, জামাল শেখ, সানিয়া, ওকে, দ্রুত অ্যান্সার করেন বলছি। মালভিনাসের নতুন নাম কি? দ্রুত অ্যান্সার করেন।
যারা এখনো ক্লাসটি শেয়ার দেননি তারা কাইন্ডলি একবার শেয়ার দেন। রনি মজুমদার, না এভাবে বলতে হয় না, এভাবে বলতে হয় না, সম্মানিত ব্যক্তিদের সম্মান দিয়ে কথা বলতে হয়। জানি না, শিখা রানী, তানিয়া ইসলাম তানহা। দেখেন, মালভিনাসের বর্তমান নাম হচ্ছে ফকল্যান্ড, অর্থাৎ ফকল্যান্ড দ্বীপের অপর নাম, অপর নাম মালভিনাস। মালভিনাস, ফকল্যান্ড দ্বীপের অপর নাম হচ্ছে মালভিনাস। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দেখেন, ফকল্যান্ড দ্বীপের অপর নাম হচ্ছে মালভিনাস। এই ফকল্যান্ড যুদ্ধ হয়, ফকল্যান্ড যুদ্ধ হয়েছিল ব্রিটেন প্লাস আর্জেন্টিনা, ব্রিটেন প্লাস আর্জেন্টিনা কত সালে? 1982 সালে। এই যুদ্ধে ব্রিটেন জয়লাভ করে। বর্তমানে ফকল্যান্ড দ্বীপ হচ্ছে এই ব্রিটেনের অধীনে, বর্তমানে ফকল্যান্ড দ্বীপ ব্রিটেনের অধীনে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, শেয়ারের কথা অনেক পরেই বলেছি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেন, ফকল্যান্ড যুদ্ধ হয়েছিল কিন্তু 1982 সালে ব্রিটেন এবং আর্জেন্টিনার মধ্যে। ফকল্যান্ড দ্বীপের অপর নাম মালভিনাস। এটি হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। বর্তমানে এটা হচ্ছে ব্রিটেনের অধীনে রয়েছে। হ্যাঁ, এটা ব্রিটেন 1982 সালে ফকল্যান্ড যুদ্ধের মাধ্যমে দখল করে নেয়। হ্যাঁ, না না মজা না, আমিও মজা মজা তো সবাই করে, আমরাও করি, অসুবিধা নেই। পাবলিক প্লেস তো, সবাই মজা হিসেবে দেখে না অনেকে। আচ্ছা, অন্ধকারে ঢিল, শাহাদত রাকিব, না হবে ভাই, টেনশন নাই, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে দেখেন, ফকল্যান্ড দ্বীপের অপর নাম মালভিনাস, যার মালিকানা বর্তমান ব্রিটেন। এই ব্রিটেন এবং আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপকে কেন্দ্র করে যুদ্ধ হয় 1982 সালে। এই যুদ্ধে ব্রিটেন জয়লাভ করে। বর্তমান ফকল্যান্ডের মালিকানা হচ্ছে ব্রিটেন। এ সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল মার্গারেট থ্যাচার, যিনি ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী। এই যুদ্ধে জয়লাভের পরে তাকে হচ্ছে ব্রিটেনের লৌহ মানবী উপাধি দেওয়া হয়, তাই না? ওকে। এরপর দেখেন, লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে, বলেন, দ্রুত বলেন। সর্বশেষ, হ্যাঁ সর্বশেষ, সর্বশেষ প্রশ্ন, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। হুম, যুদ্ধ হয়, হ্যাঁ ঠিক আছে, সাদত রাকিব। ওকে, অসীম, এশিয়া আফ্রিকা, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। ইউরোপ আফ্রিকা, জামাল শেখ ক, নাজমুল কবির গ। হ্যাঁ, দ্রুত অ্যান্সার করেন সবাই। নীল আকাশের তারা গ, পূজা মুখার্জি ঘ, পূজা মুখার্জি ঘ। এশিয়া আফ্রিকা, শাহাদত রাকিব, আফসানা মিমি ক। সানজিদা পুতুল, এশিয়া আফ্রিকা, থ্যাংক ইউ। এই তো সুন্দর, দেখেন বলা হচ্ছে এশিয়া এবং আফ্রিকা এই দুইটাকে পৃথক করে, হ্যাঁ, আর সংযুক্ত করেছে কাকে? সুলভ। ঠিক আছে, দেখেন এখানে যেটা বলা হচ্ছে যে এশিয়া আফ্রিকাকে পৃথক পৃথক করেছে কোনটা? লোহিত সাগর। ওই যে দেখবেন, এইখানে হচ্ছে ইউরোপ, হ্যাঁ, এইখানে হচ্ছে আফ্রিকা, এইখানে হচ্ছে এশিয়া। তো এইখানে দেখবেন একটা সাগর আছে, ওই সাগরের নামই কিন্তু হচ্ছে লোহিত সাগর। ঠিক আছে, তার উপরে আছে হচ্ছে সুয়েজ খাল, তার উপরে আছে সুয়েজ খাল।
আর এইখানে আছে ভূমধ্যসাগর, মেডিটেরিয়ান সি। বলা হয় সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে, আর এই লোহিত সাগর পৃথক করেছে এশিয়া, এশিয়া প্লাস আফ্রিকা মহাদেশকে। হ্যাঁ, আফ্রিকা মহাদেশকে। আর ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে কিন্তু এইখানে জিব্রাল্টার প্রণালী। হ্যাঁ, জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী। আবার এশিয়া অস্ট্রেলিয়া বাদ এশিয়া ইউরোপ, এই যে এশিয়া এটা তো ইউরোপ তাই না, এশিয়া ইউরোপকে আবার পৃথক করেছে হচ্ছে বসফরাস প্রণালী। হ্যাঁ, বসফরাস প্রণালী, বসফরাস প্রণালী। হ্যাঁ, আর এশিয়া আফ্রিকাকে পৃথক করেছে বাবেল, বাবেল মানদেব প্রণালী, বাবেল মানদেব প্রণালী। কিন্তু এখানে প্রশ্ন একটু ঘুরে দিয়েছি যে লোহিত সাগর কোন দুইটা মহাদেশকে আলাদা করেছে, একটা হচ্ছে এশিয়া আর একটা হচ্ছে আফ্রিকা। ঠিক আছে, আবার বাবেল মানদেব প্রণালী এশিয়া আফ্রিকাকে কিন্তু পৃথক করেছে, আর ইউরোপ আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী, জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী। ঠিক আছে, এই যে এইখানে জিব্রাল্টার প্রণালী, এইখানে হচ্ছে বাবেল মানদেব প্রণালী, এইখানে বসফরাস প্রণালী। ঠিক আছে, ওকে, ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে। হ্যাঁ রনি, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ শেষ, ফার্স্ট। ওকে, আর কারো কোনো প্রবলেম আছে? শেষ, ওকে। একটা জিনিস লিখে নেন, একটা জিনিস লিখে নেন। যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনিজুয়েলায় ভেনিজুয়েলায় পরিচালিত অপারেশনের নাম, অপারেশনের নাম, অপারেশনের নামটা হচ্ছে অপারেশন অ্যাব, অ্যাবসি। ইংরেজিতে লেখাই ভালো। অপারেশন রিসলভ, অপারেশন অ্যাবসলুট রিসলভ, অপারেশন অ্যাবসলুট রিসলভ। ঠিক আছে, পরিচালিত হয়, পরিচালিত হয় 3 জানুয়ারি 2026 ডোনাল্ড ট্রাম্প কর্তৃক। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ সাম্প্রতিক ক্লাস হবে ভাই, সাম্প্রতিক ক্লাস হবে, ইনশাল্লাহ হবে। এটাই লিখে নেন, আর বেশি দরকার নেই, সাম্প্রতিক ক্লাস নিব কয়েকদিন পরে।
বোঝা গেছে এটা? এটা বোঝা গেছে? হুম। তো ঠিক আছে, আজকে আর কথা না বাড়াই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল আবার দেখা হবে ঠিক রাত 9টায়। আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।